আজকে পড়ছি সুজন দাশগুপ্তর একেনবাবু সমগ্রের ঢাকা রহস্য। কিছুদিন হলো একেনবাবু গাছ নিয়ে পড়েছেন। ওর মাথায় যখন একবার কিছু চাপে তখন সেটা সরানো মুশকিল। আমাদের অ্যাপার্টমেন্টে লাগো একটি ছোট্ট বারান্দা আছে, সেখানে দুটো চেয়ার কোনো মতে বসানো যায়। অবশ্য বারান্দায় বসে মনোহর কিছু দেখা যায় না ঠিকই, তবে সামনের রাস্তা দিয়ে গাড়ি টাড়ি প্রচুর চলে। আর যেহেতু আমরা নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কাছে থাকি, ছাত্রছাত্রীদের ভিড় সবসময় লেগেই থাকে। কেউ হাঁটে, কেউ জগিং করে। রাস্তার পাশে একটা স্টারবাক কফি শপ আছে, তার সামনের চত্বরে চেয়ার টেবিল সাজানো। সেখানে দু একজন বসে থাকে ল্যাপটপ খুলে, বেশিরভাগই হাত পা ছড়িয়ে কফি, এসপ্রেসো, মোচা লাতে, বেগেল ইত্যাদি খায় আর প্রচণ্ড হইচই করে। আটতলার উপরে বসে সেসব দেখতে মন্দ লাগে না। এখন আর সেটা সম্ভব নয়। একেনবাবু বারান্দায় গোটা 15 ফুল গাছের টব বসিয়েছেন। বই ঘেটে ঘেটে নানান গাছগুলোর নানান তদারকি চলছে। বাগান সম্পর্কে আমার চিরদিনের ধারণা মাটি কুপিয়ে বীজ বা চারা লাগানো, মাঝে মধ্যে গোবর সার জাতীয় কিছু দেওয়া। আজকাল আরও অনেক রকমের কেমিক্যাল সার বেরিয়েছে জানি, কিন্তু তা কতটা ব্যবহার করতে হবে, কখন দিতে হবে, কোন গাছে দিতে হবে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু একেন বাবুকে বইয়ের পাতা ঘন ঘন উল্টে সাদা, খয়েরি, নীল, সবুজ নানা রঙের দানা মেপে মেপে টবের উপর ফেলতে দেখে মনে হলো এর থেকে কেমিস্ট্রির এক্সপেরিমেন্টও সহজ। প্রমোদকে একদিন সেটা বলতে ও খ্যাক করে খেকিয়ে উঠল, রাখতো একেনবাবুর বারান্দা বাগান, এখন পর্যন্ত একটা ফুলও চোখে দেখলাম না। এদিকে বারান্দায় যাবার জো নেই, দেবো একদিন সব কিছু ফেলে। একেনবাবুর ডিফেন্স হচ্ছে ফুল ফোটার সময় এখনো আসেনি, আমাদের আর একটু ধৈর্য ধরতে হবে। তবে উনি যে একটু উদ্বিগ্ন সেটা বুঝলাম। একদিন বলেই ফেললেন, সূর্যের আলো বেশি আসছে না স্যার বারান্দায়। প্রমোদ সামনে ছিল, বলল, তা আপনি কি করতে বলেন? বারান্দাটাকে ঘুরিয়ে পূবমুখ করে দেব? এদিকে যে আলো বেশি আসে না সেটা তো 2 বছর ধরে দেখছেন। কি তাহলে বাগানের এক্সপার্ট হলেন? তা না, তা নয় স্যার, ফুল আসবেই, তবে কিনা পুরো পটেনশিয়ালটা রিয়েলাইজ হবে না। আর্টিফিশিয়াল লাইট লাগান, তবে ইলেকট্রিসিটির বিল আপনি দেবেন। শেয়ার করুন স্যার বলে বায়না ধরবেন না। ইনফ্যাক্ট বারান্দাটা তো আমরা কেউই ব্যবহার করতে পারছি না। বাপি বরং বারান্দার এরিয়াটা ক্যালকুলেট করে আপনার ভাড়ার শেয়ারটা বাড়িয়ে দিই। প্রমোদ সত্যি একেনবাবুর পেছনে লাগতে পারে। কি যে বলেন স্যার, এই ফুলগুলো যখন ফুটতে শুরু করবে কীরকম শোভা হবে বলুন তো। আমি জানি ম্যাডাম ফ্রান্সিসকা ফুল ভালোবাসেন। ফ্রান্সিসকা প্রমোদের গার্লফ্রেন্ড, যদিও প্রমোদ গার্লফ্রেন্ড কথাটা শুনলে তেলে বেগুনে জ্বলে যায়। জাস্ট ফ্রেন্ড, আগে আবার বিশেষণ যোগ করতে হবে কেন? যাজ্ঞে ওসব কথা। একেনবাবুর এই গার্ডেন প্রজেক্ট যে পর্বতের মুশিক প্রসব, সেটা আমরা দুজনেই আজ করছি। মনে মনে ভাবি, ভাগ্যিস দেশের চাষি ভাইরা বেশি পড়ালেখা করে না, নইলে বাজারে চাল ডাল সবজি পাওয়া যেত না। আর সকালে একেনবাবু আর প্রমোদ দুজনেই বেরিয়েছে। একেনবাবুকে গাছের জন্য একটা ঔষধ কিনতে হবে। একটা গাছের পাতায় লিফ মাইনার না কি একটা অসুখ হয়েছে। ভদ্রলোক সত্যিই খেপে গেছেন। এমনিতে হাড় কিপ্পন, কিন্তু গাছের পেছনে যা খরচা করছেন তা দিয়ে উনি স্বচ্ছন্দে ওর পুরনো অল ওয়েদার কোটটি বিসর্জন দিয়ে একটা নতুন কোট কিনতে পারতেন। কি আর করা। তবে ওর যাওয়াতে আমার সুবিধা হয়েছে। আজকে খুব রিল্যাক্স করে রবীন্দ্রসঙ্গীত শুনব আর নিউ ইয়র্ক টাইমস পড়ব। গত 2 সপ্তাহ ধরে খাতা দেখা আর একটা রিসার্চ পেপার লেখার চাপে গা ছেড়ে জীবনটা উপভোগ করা হয়নি। কিন্তু সেটা হবার কি যোগ আছে? ডিং ডং বেল, দরজা খুলে দেখি তারেক আলী। বুঝলেন বাপি দাদা, বাংলা ভাষার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে আমাদের বাংলাদেশ, আপনাদের পশ্চিমবঙ্গ নয়। কি খবর, কেমন আছেন দূরে থাক, হ্যালো পর্যন্তই নয়, প্রথমে একটা যুদ্ধংদেহী ভাব। চট করে তারেকের পরিচয়টা করিয়ে দিই। তারেক কমাস হলো আমাদের পাশের অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছে। কোনো একটা আইটি ফার্মে কাজ করে, বাড়ি ঢাকাতে। কয়েক মাস হলো H-1 ভিসা নিয়ে আমেরিকায় এসেছে। শুধু তারেক নয়, ওর সঙ্গে মামুদ বলে আরও একটা ছেলে এসেছে, একই কোম্পানিতে চাকরি করে। কিন্তু মামুদ একটু মুখচোরা, বিশেষ আসে না। তারেক ভাইয়া একাই 100, একেনবাবুর সঙ্গে পাল্লা দেবার উপযুক্ত লোক। মাঝে মাঝে যখন তারেক আর একেনবাবুর বকবকানির সাঁড়াশি আক্রমণ শুরু হয়, তখন আমি কাজ আছে বলে অফিসে পালাই। তবে মাঝে মধ্যে তারেকের কথাগুলো মন্দ লাগে না। ছেলেটার মধ্যে একটা চাপা হিউমার আছে।
সেই হিউমারটা পরিপূর্ণ রূপ পায় ওর বাঙাল কথার টানে। সেই কথার সুরকে অক্ষরে তুলে ধরার ক্ষমতা আমার নেই বাঙাল পাঠকদের কাছে, তাই আগে ভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি। একদিন হঠাৎ তারেক বলল, বুঝলেন দাদা, বাংলাদেশের মতো প্রোগ্রেসিভ দেশ পৃথিবীতে আর কোথাও নেই। প্রমোদ সকালে সবার জন্য ডিমের অমলেট করছিল। রান্নাঘর থেকে তারেকের কথা শুনে চেঁচিয়ে বলল, হোয়াট ননসেন্স। ননসেন্স কেন দাদা? ভুলতে কিছু আমি বলিনি। আমিও বললাম, কি প্রোগ্রেস এত দেখলেন শুনি। আচ্ছা শোনেন, আমাদের প্রথম প্রেসিডেন্টকে আমরা সব অংশে নিধন করেছি, দ্বিতীয় প্রেসিডেন্টকে শুধু একা মেরেছি, তৃতীয় প্রেসিডেন্টকে মারিনি, শুধু জেলে পুরেছি। প্রোগ্রেসটা একবার দেখেন। প্রমোদ যে প্রমোদ, সেও বলে উঠল, না হে, এবার তোমার কথাটা মানছি। তারেক আসা মানে নিউ ইয়র্ক টাইমস পড়া আজ মাথায় উঠল। অন্তত ঘন্টা খানেক বক্তৃতা করবেই। কিন্তু বাংলাদেশের ছেলে দুই বাংলার মিলন ঘটাতে এসেছে, তাকে তো তাড়ানো যায় না। জিজ্ঞেস করলাম, কফি খাবে? না দাদা। তারেক বলল, উত্তরটা কিন্তু দিলেন না। কথাটা আপনি মানেন? আমি জিজ্ঞেস করলাম, কোন কথাটা? এই যে বাংলা ভাষা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার কথা। তোমার এই কথা বলার বেসিস কি? আপনারা, আমরা, হোয়াই? এই যে দাদা, আপনারা কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন, যুক্তি অথবা কেন না বলে বলেন বেসিস আর হোয়াই। বাংলা যখন বলবেন তখন শুধু বাংলাই বলবেন, ইংরেজি যখন শুধু ইংরেজি। কথাটা তারেক ভুল বলেনি। আমার অর্ধেক কথাতে ইংরেজি শব্দ এসে যায়। ফ্রাঙ্কলি অনেক কথা বাংলাতে কি হবে সেটাই মাথায় আসে না। কিন্তু সাত সকালে তারেকের এই বক্তব্য আমি মানতে রাজি নই। ভাষা নিয়ে যুদ্ধ করেছিস, বেশ করেছিস, কিন্তু তাই বলে পশ্চিমবঙ্গের বাংলাকে বাংলাদেশি বাংলা হারিয়ে দেবে? এ আবার কি আবদার? বিশেষ করে যারা জলকে পানি বলে আর স্নানকে গোসল, তারা বাংলা নিয়ে মাতব্বারি করবে কেন? কিন্তু ওটা একটু ডেলিকেট সাবজেক্ট, তাই বললাম, দ্যাটস লাই। ভাষা তো চুপচাপ এক জায়গায় বসে থাকে না, প্রয়োজনে বদলায়। ইংরেজিতেও তো অন্যান্য অনেক ভাষা এসেছে। কিন্তু তাই বলে দাদা ওয়াইকে বাংলায় নিয়ে আসবেন? কিটা কি দোষ করলো? তোমরাও তো বাপু দিদিকে আপা বলো, পিসি না মাসিকে আপনি দাদা রেগে তক্ক করছেন। সত্যি ভেবে দেখুন, গান বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, বাংলাদেশের সঙ্গে কি আপনারা পেরে উঠছেন? গানে তোমরা এগিয়ে আছো? আছি দাদা। বার করুন একজন রেজওয়ানা চৌধুরী বন্যা, স্যাম্পল অফ অন দিয়ে তুমি তোমার থিওরি প্রুভ করতে চাও? না, তা নয় দাদা, আপনারা তো আমাদের অন্য আর্টিস্টদের গান শোনেন না, বন্যায় এখানে আসেন, সেটাই শোনেন। তারপর দেখুন নাটক বা টেলিফিল্ম। পপি করিমের মতো বুদ্ধিদীপ্ত নায়িকা আপনাদের টিভিতে কেউ আছে? তিশা, মৌসুমী বা বিপাশা হায়াতের মতো সুন্দরী? যাদের কথা বলছো তাদের কাউকে দেখিনি। তাহলে বলি, দেখুন দাদা, দেখলে আপনার চোখ জুড়োবে। আমার সঙ্গে তর্ক করবেন না। তুমি পশ্চিমবঙ্গের সব অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখেছো? আলবৎ দাদা, নইলে তুলনামূলক বিচার করব কি করে? পশ্চিমবঙ্গের লেখকদের লেখা আমরা পড়ি, সিনেমা দেখি, সাপ্তাহিক মাসিক পত্রিকাগুলো পড়ি, সেগুলোও তো সংস্কৃতি বাঁচিয়ে রাখার একটা অঙ্গ। এবার আপনি বলুন, বাংলাদেশের কি কি বই আপনি পড়েছেন? দেখো বাপু, আমি ফিজিক্সের বই শেষ করার সময় পাই না, বাংলা সাহিত্য তো দূরের কথা। তাই তো বলছি দাদা, বাংলাকে বাংলাদেশই বাঁচিয়ে রাখবে। লাকিলি এই সময় একেনবাবু ঢুকলেন। এই যে স্যার, কি মনে করে? এই দাদার সঙ্গে একটু গল্প করতে এসেছিল। বাপু সত্যি কথাটাই বলো না, তর্ক জুড়তে এসেছো? কি যে বলেন দাদা, তর্ক নয়, একটু আলোচনা। কী নিয়ে আলোচনা স্যার, বলুন একটু শুনি। আমি বলছিলাম বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ নয়। কিন্তু দাদা মানতে রাজি নন। কেন স্যার? আপনি তারেকের পক্ষ নিচ্ছেন? পক্ষ নিচ্ছি না স্যার, আপনার পজিশনটা বুঝতে চাচ্ছি। আমার কোনো পজিশন নেই, এই সবে সময় নষ্ট করা। এইটা দাদা ঠিক বলেছেন। আপনারা যারা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী, তারা বাংলা নিয়ে সময় নষ্ট করছেন না বলেই বাংলা ভাষা পশ্চিমবঙ্গে ধ্বংস হবে, চুকে যাবে। এখন তো ইংরেজি আর হিন্দিরই যুগ। তা হোক দাদা, কিন্তু একেনবাবুর যে কাহিনীগুলো লিখছেন সেগুলোও তো কেউ পড়বে না। এখনও কেউ পড়ে নাকি? প্রমোদ কখন ঘরে ঢুকেছে আমি টেরও পাইনি। লোকে না জানে একেনবাবুকে, না জানে বাপিকে। কেন দাদা, আমি তো পড়েছি। প্রমোদ কাটা ঘায়ে নুনের ছিটে দিতে উস্তাদ। বলল, তাই নাকি? কোত্থেকে? ওই যে আপনাদের একটা পত্রিকা বেরোয়, সুখী গৃহকোণ, সেইখানে। কোথায়? বাংলাদেশে যখন ছিলে? না না, বাপি দাদা পড়তে দিয়েছিলেন। তাহলে মোট দুজন পড়েছ, বাপি নিজে আর তুমি। কারণ আমি পড়িনি, একেনবাবুও না।
কি যে বলেন প্রমোদদা, মামুদও পড়েছে। তাহলে 3 জন। তবে জিজ্ঞেস করে দেখো পুরোটা পড়েছে কিনা, কারণ বাপির লেখাটা কয়েক পাতা পড়লেই বোঝা যায়। তুই থামবি? আমি বিরক্ত হয়ে বললাম। একেনবাবু আমার পক্ষ নিয়ে বললেন, কি যে বলেন স্যার, সুখী গৃহকোণ তো এখন অনেক সেল হয়, সে নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। ডিকশনারিও তো প্রচুর বিক্রি হয়, আপনিও কিনেছেন একটা, কোনোদিন ব্যবহার করেছেন? প্রমথের পাঞ্চগুলো একেবারে র্যান্ডম। সত্যি কোনো বানান জানতে হলে একেনবাবু প্রমোদকেই জিজ্ঞেস করেন, না থাকলে আমাকে। ডিকশনারিটা বহুদিন ধরেই তাকের উপর অবহেলিত হয়ে পড়ে আছে। বই কিনলেই যদি পড়া হয়ে যেত তাহলে এতগুলো ছাত্রছাত্রী প্রতি বছর ফেল করতো না। এইরকম অদ্ভুত যুক্তির সঙ্গে পাল্লা দেওয়া কঠিন। তারপরও প্রসঙ্গটা যখন আমার লেখা নিয়ে, আমি এই নিয়ে উচ্চবাচ্য করলাম না। তবে প্রসঙ্গটা তারেকই পাল্টালো, বলল, আসলে আমি এসেছিলাম একেনবাবুর কাছে। আমার কাছে স্যার? কি ব্যাপার? মামুদকে নিয়ে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? বলছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, দাদা তাহলে ওই কফিটা বানান, খেতে খেতে বলি। কফি খেতে খেতে তারেক যা বলল সেটা হলো, মামুদ কয়েকদিন হলো খুব ডিপ্রেসড হয়ে আছে। মামুদ এমনিতে কথাবার্তা কমই বলে, তবে এই কদিন 2-1টা হা হু ছাড়া আর কিছুই বলেনি। শেষে তারেকের পেড়াপেড়িতেও জানিয়েছে দেশ থেকে একটা চিঠি পেয়ে সন্দেহ হচ্ছে যে 5 মাস আগে ওর বাবার মৃত্যুটার মধ্যে হয়তো কোনো রহস্য আছে। ওটা স্বাভাবিক মৃত্যু নয়। তারেক যখন জিজ্ঞেস করেছে কার চিঠি, মামুদ উত্তর দিয়েছে চিঠিটা ওর বাবারই লেখা, এসেছে বাবার অ্যাটর্নির কাছ থেকে। যাই হোক, তারেক আর বিশেষ কিছু জানতে চায়নি, কিন্তু মামুদকে বলেছে যে ও একবার একেনবাবুর সঙ্গে কথা বলে দেখুক, তিনি হয়তো এই বিষয়ে একটা মতামত দিতে পারবেন। মামুদ প্রথমে উৎসাহ দেখায়নি, বোধহয় ওর সমস্যা নিয়ে আর কাউকে বিব্রত করতে চায়নি, কিন্তু পরে রাজি হয়েছে। কিন্তু নিজে এ নিয়ে অনুরোধ করতে অস্বস্তি বোধ করছে। তাই তারেক এসেছে একেনবাবু মামুদের সঙ্গে কথা বলতে রাজি হবেন কিনা জানতে। একেনবাবু সব শুনে বললেন, কি আশ্চর্য স্যার, এটা কি কোনো কথার কথা? খানিক বাদে তারেক মামুদকে নিয়ে এলো। তারেক ভুল বলেনি। মামুদের চেহারা দেখে বোঝা যায় ওর মনের উপর দিয়ে একটা ঝড় চলছে। ঘরে প্রায় নিঃশব্দে ঢুকে সোফার একটা কোণে চুপ করে বসল। এমনিতেও যতবারও এসেছে 2-1টার বেশি কথা বলেনি। ওকে কথা বলানো মানে প্রশ্ন করা আর তার উত্তরে হ্যাঁ বা না শোনা। আর যদিও নিজের তাগিদেই এসেছে কথা বলার জন্য, কিন্তু স্বভাবোচিত সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। এমনিতে ও ব্যাপারটা কতটা বলতে পারবে আমার সন্দেহ ছিল, কিন্তু তারেক এবং একেনবাবু যখন আছেন তখন প্রশ্নের কিছু কমতি হবে না। সুতরাং তথ্য উদ্ঘাটন চট করে না হলেও সেটা যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সবাই চুপ করে আছি। নিস্তব্ধটা একেনবাবুই ভাঙলেন। একেনবাবু বললেন, বলুন স্যার। তারেক সাহেব বললেন, আপনি আমার সঙ্গে একটু কথা বলতে চান। আমি একটু চিন্তায় পড়েছি। মামুদ আস্তে আস্তে বললেন, কিসের চিন্তা স্যার? হয়তো অহেতুক চিন্তা, কিন্তু মাথা থেকে সরাতে পারছি না। আপনাকে বলতে চাই, আবার মনে হচ্ছে চিন্তাটা এতই অর্থহীন যে এই নিয়ে অন্যদের বিব্রত করাটাও বোধহয় অনুচিত। স্যার আপনি এত ভাবনা করছেন কেন? বলে ফেলুন। বন্ধুদের কাছে বলবেন স্যার, এই নিয়ে এত সংকোচ কেন? সংকোচ ঠিক নয়, আসলে ব্যাপারটা হয়তো কিছুই নয়। বলে ফেলুন স্যার। তারেক সাহেব বলছিলেন একটা চিঠির কথা, তাতে নাকি কিছু একটা খবর আছে। চিঠির কথাটা ঠিকই বলেছে তারেক। আমার বাবা একটা চিঠি আনোয়ার চাচা মানে বাবার অ্যাটর্নির কাছে রেখে যান বাবার মৃত্যুর পর আমাকে দেবার জন্য। চিঠিতে বাবা লিখেছেন যে উনি আশঙ্কা করছেন যে ওর হঠাৎ মৃত্যু হতে পারে। এই কথাটাই আমাকে প্রচণ্ডভাবে বিচলিত করেছে। কেন কথাটা উনি লিখলেন? এই চিঠির ব্যাপারে আপনি আগে কিছু জানতেন না স্যার? না, বাবা আমায় কিছু বলে যাননি। আপনার বাবা কতদিন আগে মারা গেছেন? আমি এদেশে আসার মাস 2 আগে, তা প্রায় মাস 5 হলো। আপনার আনোয়ার চাচা এতদিন চিঠিটি দেননি কেন স্যার? আনোয়ার চাচা নিজে বেশ কয়েক মাস মরণাপন্ন অসুস্থ ছিলেন। কিছুদিন হলো আবার কাজকর্ম শুরু করেছেন। উনি লিখেছেন চিঠিটার কথা উনি ভুলে গিয়েছিলেন, হঠাৎ ফাইল ঘাঁটতে ঘাঁটতে ওর নজরে এসেছে। আই সি। তা আপনি এত বিচলিত হচ্ছেন কেন স্যার? ওর মৃত্যুটা কি অস্বাভাবিকভাবে হয়েছিল? সেটা নিয়েই ভাবছি। বাবা মারা যান একটা পার্টি চলাকালীন, হঠাৎ হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়। আপনার বাবার হার্টেও কোনো প্রবলেম ছিল? তা ছিল, বাবার হার্ট বরাবরই খারাপ। বছর 3 আগে ওনার ট্রিপল বাইপাস হয়।
আপনাদের মুম্বাইয়ের এক হাসপাতালে। কিন্তু তারপর থেকে উনি ভালোই ছিলেন, খুব সাবধানে নিয়ম মতোই চলতেন। তবে নিয়ম মেনে চললেও প্রবলেম তো হতেই পারে। তাহলে আপনার সন্দেহ জাগছে কেন স্যার? তাই তো বলছি যে চিন্তাটা মনে হয় অহেতুকই। তাছাড়া পার্টিতে আমার খালু ছিলেন, যিনি পুলিশের সাবেক ডিআইজি। সাব ডিআইজিটা কি? প্রমোদের প্রশ্ন। সাব নয় দাদা, সাবেক মানে প্রাক্তন। তারেক বিশদ করল। আর খালু? একেনবাবু প্রশ্ন করলেন। মেসোমশাই, সরি স্যার, বলুন। তিনি অবশ্য অস্বাভাবিক কিছু দেখেননি। তাছাড়া বাবার কাছের মানুষ আরও অনেক ছিলেন, তাদের কেউ কোনো রহস্য এর মধ্যে দেখেনি, নইলে কানাঘুষো শুনতাম। বাবার পানীয়টাও পুলিশ পরীক্ষা করেছিল, কিছু পায়নি। দাঁড়ান স্যার দাঁড়ান, পুলিশ কেন এসেছিল? এর উত্তর আমি ঠিক বলতে পারবো না। ডাক্তার আহমেদ আমাদের পাড়াতেই থাকতেন। তিনি বাবাকে নিয়মিত না হলেও মাঝে মধ্যে দেখতেন। তিনিও পার্টিতে ছিলেন এবং বাবাকে পরীক্ষা করে ডেথ সার্টিফিকেটও দিয়েছিলেন। আমার ধারণা খালু তাও হয়তো একটু নিশ্চিত হতে চেয়েছিলেন। তা পানীয়তে যখন কিছু পাওয়া যায়নি, তাহলে এখনও উনি এত চিন্তা হচ্ছে কেন স্যার? কে জানে, আমি হয়তো ঠিক গুছিয়ে বলতে পারবো না। কতগুলো জিনিস এখন মনে হচ্ছে ঠিক ছিল না। যেমন যেমন পার্টি চলার সময় দুবার টেনিস কোর্টের বাতিগুলো নিভে যায়। দুবারই সার্কিট ব্রেকার ট্রিপ করেছিল। আমাকে গিয়ে রিসেট করতে হয়েছিল। তখন এই নিয়ে আমি কতটা ভাবিনি। অনেক সময় লাইনের ওভারলোড যদি খুব কম থাকে, তাহলে সার্কিট ব্রেকারে সবসময় ট্রিপ নাও করতে পারে। আমি একটু কনফিউজ স্যার। টেনিস কোর্টের সঙ্গে পার্টির সম্পর্কটা কি? ও সরি, পার্টিটা টেনিস কোর্টেই হচ্ছিল। আসলে বাবার হার্ট বাইপাসের পরে টেনিস কোর্ট আর ব্যবহার করা হতো না। আমি নিজে কোনোদিন টেনিসে উৎসাহী ছিলাম না, তাই ওটা এমনিতেই পড়ে থাকতো, শুধু পার্টির সময় ব্যবহার করা হতো। শেষ পার্টিটা ওই টেনিস কোর্টেই হয়েছিল। এবার বুঝলাম। বলুন স্যার, কি বলছিলেন? কি বলছিলাম আমি? বলছিলেন স্যার সার্কিট ব্রেকার মাঝে মাঝে এমনিতে ট্রিপ করতে পারে। সে নিয়ে তখন কিছু ভাবেননি। ও হ্যাঁ, কিন্তু এখন ভাবছি দ্বিতীয়বারের পরে আর ব্রেকার ট্রিপ করেনি কেন। আমি যখন ভেবেছিলাম বাড়ির পেছনে সুইমিং পুল আর বাগানের স্পটলাইটগুলো নিভিয়ে দিয়েছিলাম বলে বোধহয় লোড কমে গিয়েছিল, কিন্তু এখন মনে পড়ছে যে ওই আলোগুলো ছিল অন্য সার্কিটে, তাদের ব্রেকার আলাদা। ওগুলোর জ্বলা নেভার সঙ্গে টেনিস কোর্টের আলোর কোনো সম্পর্ক নেই। আই সি। এছাড়া বাবা নাকি অরেঞ্জ জুসের গেলাসে চুমুক দিয়ে বলেছিল জুসটা তিতে। আমিও অরেঞ্জ জুসই খাচ্ছিলাম, আমার তিতে লাগেনি। কিন্তু সেই জুসটা তো পরীক্ষা করা হয়েছিল। তা হয়েছিল, সেজন্যই মনে হচ্ছে সব কিছুই হয়তো অহেতুক চিন্তা। চিন্তা যখন আপনার হচ্ছে, তখন একটা কাজ করা যাক স্যার। আপনি পার্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে বা দেখেছেন সব কিছু ডিটেলসে বলুন, কিচ্ছু বাদ দেবেন না। কীরকম ডিটেলস? এই যেমন স্যার, পার্টি কখন শুরু হলো, কারা এসেছিলেন, বসার কী বন্দোবস্ত ছিল, খাবার কোত্থেকে এসেছিল, কে কোথায় বসেছিলেন, কখন আলো নিভল, যা যা আপনার মনে আছে সব। কিভাবে শুরু করি বলে মামুদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আস্তে আস্তে বলা আরম্ভ করলো। আমার বাবা মাঝে মাঝে বাড়িতে পার্টি দিতে ভালোবাসতেন। আবহাওয়া ভালো থাকলে পার্টিটা বাইরে হতো, নইলে বাড়ির হল ঘরে। আমাদের বাড়িটা বেশ বড়। আমার বাবা প্রচুর টাকা খরচ করে এটা বানিয়েছিলেন বছর 10 আগে। আমাদের বাড়ির সামনে ছিল একটা বড় টেনিস কোর্ট, আর তার চারিধারে ছিল বিশাল বাগান, পেছনে সুইমিং পুল, আর তার চারপাশে কিছুটা বাঁধানো চত্বর, তারপর আবার বাগান। পার্টি শুরু হয়েছিল সন্ধ্যার সময়। প্রায় 100-র মতো লোক পার্টিতে নিমন্ত্রিত ছিলেন। বাবার বিজনেসের সূত্রে চেনা জানা রাজনৈতিক জগতের লোক, সরকারি অফিসার, লেখক, শিল্পী, চিত্রতারকা, মোটমাট বাংলাদেশের বেশ কিছু নামিদামি লোককে ডাকা হয়েছিল। পার্টি শুরু হয়েছিল 7:30 নাগাদ। ড্রিঙ্ক আর অ্যাপেটাইজার দেওয়া হয়েছিল। যারা মদ খান তাদের জন্য ওয়াইন, বিয়ার, হুইস্কি, জিন, শেরি ইত্যাদি হরেক রকম পানীয় রয়েছে, আর অন্যদের জন্য অরেঞ্জ জুস, পাইনঅ্যাপেল জুস, কোক ইত্যাদি। বাবা অসুস্থ হওয়ার পর থেকে পার্টিটাটির সব দায়িত্ব পড়েছিল বাবার বিজনেস পার্টনার জামাল চাচার উপরে। জামাল চাচা বাবার থেকে বয়সে অনেক ছোট, বাবাকে বড় ভাইয়ের মতোই দেখতেন। বাবার অনেক ব্যক্তিগত কাজেও সাহায্য করতেন। ঢাকার এক ক্যাটারারকে দিয়ে জামাল চাচা সব কিছু করাতেন। টেবিল চেয়ার আনা থেকে শুরু করে সেগুলো সাজানো, মিনি বার বসানো, অন্যান্য ডেকোরেশন, পানীয়, অ্যাপেটাইজার এবং খাবার ইত্যাদির আয়োজন ও পরিবেশন সব কিছু তারা নিখুঁতভাবে করত। বাবা অসুস্থ হবার পর অন্তত গোটা 6 পার্টি এই ক্যাটারার
এই ক্যাটারার আমাদের বাড়িতে করেছে। খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, সব কিছুই চমৎকার চলছিল। ঠিক 7:45 যখন বাজে তখন হঠাৎ টেনিস কোর্টের আলো সব নিভে যায়। মাফ করবেন স্যার, ঠিক 7:45 সেটা আপনি কি করে বুঝলেন? ওটা একটা হাস্যকর ব্যাপার। আমি একটা সস্তা ডিজিটাল হাতঘড়ি কিনেছিলাম তার কয়েকদিন আগে। কোনো কারণে সেটাতে রাত্রি 8টায় অ্যালার্ম দেওয়া ছিল। আমি কিছুতেই অ্যালার্মটাকে ক্যান্সেল করতে পারছিলাম না। প্রতিদিন রাত্রি 7:45 ওটা বাজত। একটা বোতামে টিপে আমি আওয়াজটা বন্ধ করতাম। আলোটা 7:45তেই নিভেছিল, কারণ ঠিক সঙ্গে সঙ্গে আমার ঘড়ির অ্যালার্মটা বেজে উঠেছিল। ঢাকাতে মাঝে মধ্যে বাতি চলে যায়। আমাদের একটা জেনারেটর ছিল, বাতি নিভলে সেটা চালানো হতো। কিন্তু আমি দেখলাম রাস্তার আলো নেভেনি, আমাদের বাড়ির ভেতরের আলোগুলোও জ্বলছে। সুতরাং সার্কিট ব্রেকার কোনো কারণে ট্রিপ করেছে। বাবা চেয়ারে বসেছিলেন, আমি বাবার কাছেই দাঁড়িয়েছিলাম। বাবাও ব্যাপারটা বুঝেছেন, বললেন বাড়ির ব্রেকারগুলো গিয়ে দেখতে। আম্মা বাবার পাশে বসেছিলেন। আম্মা বললেন, আমাকেও ঘরে যেতে হবে, তোমার বাবার ওষুধ আনতে ভুলে গেছি। আমি বললাম, কোথায় ওষুধটা আছে বলো, আমি নিয়ে আসছি। আম্মা বললেন, না তুমি খুঁজে পাবে না, আমাকে নিয়ে চলো। অন্ধকারে আম্মাকে নিয়ে বাড়িতে পৌঁছাতে আমার একটু সময় লেগে গেল। বাড়িতে ঢুকে আম্মা লিফটে উঠলেন, আর আমি লিফট, বাবার অসুখের পর ওটা লাগানো হয়। আইসি, সেটা কোথায়? দরজা খুলে ঢুকেই হলের ডান পাশে। বুঝলাম স্যার, ঠিক আছে বলুন। সার্কিট ব্রেকারগুলো হলো ঘরের অন্য প্রান্তে সিঁড়ি ঘরের দেওয়ালে। আমি যখন সেদিকে এগোচ্ছি তখন দেখলাম জামাল চাচা বাথরুম থেকে বেরোচ্ছেন। বাথরুমটা কোথায় স্যার? লিফটের পাশে উপরে যাবার আরেকটা সিঁড়ি, তার ঠিক পরেই। তারপর কি হলো স্যার? ও হ্যাঁ, জামাল চাচা আমাকে দেখে বললেন, কি ব্যাপার? আমি বললাম, বাতি নিভে গেছে। সে কি? হয়তো ওভারলোড ব্রেকার ট্রিপ করেছে। আচ্ছা বিপদ তো। কিন্তু অন্ধকারে মাসুদ ভাইকে একা রেখে চলে এলে? আম্মা আছে তো? আম্মা ওষুধ আনতে উপরে গেছে শুনে জামাল চাচা তাড়াতাড়ি ছুটলেন। বাবার স্বাস্থ্য সম্পর্কে জামাল চাচার একটা দুশ্চিন্তা আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে বাবা যাতে বেহিসেবি কিছু না করেন, সেজন্য পার্টি টার্টিতে উনি বাবাকে খুব নজরে রাখেন। আমার অবশ্য এটা বাড়াবাড়ি লাগে, কারণ বাবাকে স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন বলেই আমার মনে হয়। একটা প্রশ্ন স্যার, আপনাদের বাড়ির সেটআপটা একটু বলুন। আপনি টেনিস কোর্ট থেকে বাড়িতে ঢুকলেন কিভাবে? টেনিস কোর্টের পাশেই গাড়ি বারান্দা, সেখান থেকে সামনে বাড়ির একটা ছোট্ট বারান্দা পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। সেটা আপনাকে মুখে কতটা বোঝাতে পারবো জানি না, কিন্তু আমার কাছে অনেক ছবি আছে, সেগুলো দেখলে পরিষ্কার বুঝতে পারবেন। ঠিক আছে স্যার, সেটা পরেই না হয় দেখাবেন। এবার বলুন তারপর কি হলো? হলের অন্য প্রান্তে পৌঁছে ব্রেকার বাক্সটা খুলে দেখি সত্যি একটা ব্রেকার ট্রিপ করেছে। ওটা সেট করে দিতেই একটা হাততালির আওয়াজ ভেসে এলো, অর্থাৎ টেনিস কোর্টে আবার বাতি ফিরে এসেছে। এতটা বলে মামুদ একটু লজ্জিতভাবে বললেন, আচ্ছা আমি কি বেশি ডিটেলে আপনাকে বলছি? এতটুকু নয় স্যার, ঠিক এভাবে বলে যান যা যা ঘটেছিল। তবে একটা প্রশ্ন স্যার, সার্কিট ব্রেকার বাক্সের কাছাকাছি আর কাউকে দেখলেন? হ্যাঁ, আমাদের মালির আয়েশা নামে একটি বুবা মেয়ে আছে, বছর 10-11 বয়স। সে ওখানে ঘুরঘুর করছিল। ও বুদ্ধিতেও খাটো, এদিক ওদিক নিজের মনেই ঘুরে বেড়ায়। আমার একবার মনে হয়েছিল মেয়েটা ব্রেকারে হাত দিয়েছে কিনা। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, কিন্তু খেয়াল হলো ও জবাব দিতে পারবে না। তবে ওকে সতর্ক করে দিয়েছিলাম ওখানে হাত দিবি না বলে। ও কথা বুঝতে পারে? তা মোটামুটি পারে। আর কাউকে দেখেননি স্যার? না। সিঁড়ি ঘরের সিঁড়িটাও কি দোতলায় যাবার? হ্যাঁ, দোতলায় যাবার দুটো সিঁড়ি। এই সিঁড়িটা কাজের লোকেরাই ব্যবহার করে। এক আধ সময় আমরাও করি, যখন বাড়ির পাশে ফলের বাগানে যাই। তারপর বলুন স্যার। আমি যখন বাইরে এলাম তখন দেখি জামাল চাচা বাবার স্বাস্থ্য কামনা করে একটা টোস্ট দিচ্ছেন। অনেকে ওখানে মদ খেলেও বাবার হার্ট বাইপাস হওয়ার পর থেকে আর মদ খান না। পার্টি টার্টিতে সাধারণত কমলা লেবুর রস বা আনারসের রস এরকম কিছু খান। জামাল চাচার পর খালুও টোস্ট দিলেন। তখনই বাবার মুখ দেখে মনে হলো বাবার মুখটা একটু বিকৃত। বাবা বললেন, জামাল বেশ তিতে এবারের জুসটা। জামাল চাচা বললেন, সে কি, আমার তো সেরকম লাগছে না। বলতে বলতে আবার আলো নিভে গেল। আমি আবার ছুটলাম সার্কিট ব্রেকার অন করতে। কে জানি পেছন থেকে বললেন পেছনের বাগানের আলোগুলো বন্ধ করে দিতে, তাহলে লোডটা একটু কমবে। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকে সার্কিট ব্রেকারটা অন করে পেছনের আলোর মেন সুইচটা অফ করে দিয়ে যখন ফিরলাম,
তখন বাবাকে ডাক্তার আহমেদ আর খালু ধরাধরি করে শুইয়ে দিচ্ছেন মাটিতে। আমি জামাল চাচাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? জামাল চাচা একেবারে হতচকিত। বললেন, কি জানি, হঠাৎ খেঁচুনি দিয়ে পড়ে গেলেন। তাহলে কি স্ট্রোক, হার্ট অ্যাটাক, কি হলো বাবার? কয়েক মিনিটের মধ্যেই দেখলাম বাবার দেহটা একেবারে নিথর। পার্টিতে যারা এসেছিলেন তারা সবাই দিশেহারা। ডাক্তার আহমেদ গলার পাশে আঙ্গুল দিয়ে মাথা নাড়লেন। ইতিমধ্যে খালু পুলিশ ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলেছেন। আম্মা বাবাকে জড়িয়ে ভীষণ কান্নাকাটি শুরু করেছেন। কয়েকজন মহিলা আর মিসেস আহমেদ আম্মাকে ধরে আছেন। আমার বুকে যে কি কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। আমি নিচু হয়ে বসে বাবার গায়ে হাত দিয়ে দেখলাম শরীরটা যেন ঠান্ডা হতে শুরু করেছে। আমার পাশে ডাক্তার আহমেদ। আমি তখন একটাই প্রশ্ন, সব শেষ? উনি মাথা নাড়লেন। জামাল চাচা শুনলাম খালাকে বলছে, মাসুদ ভাই জুসটা খেয়ে তিতো বলছিলেন, আমার তো তিতো লাগলো না, বুঝতে পারছি না। খালু সেটা শুনেই একটা রুমাল দিয়ে বাবার গিলাসটা ঢেকে রাখলেন। খানিক বাদে অ্যাম্বুলেন্স এলো, সেই সঙ্গে পুলিশও। খালু পুলিশ অফিসারের সঙ্গে কী সব বললেন। তারপর তারা বাবার পানীয় ভর্তি গ্লাসটা নিয়ে চলে গেলেন। আমি এত শোকাচ্ছন্ন যে কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমার আশপাশে যা হচ্ছে সবই কানে আসছে। ডাক্তার আহমেদের সঙ্গে খালু আর জামাল চাচার কথাবার্তা শুনছিলাম, অন্যদিকে আম্মার বিলাপ। অনেকে এসে আমায় সান্ত্বনা দিচ্ছিলেন। এরই ফাঁকে আমি শুনলাম ডাক্তার আহমেদ জামাল চাচাকে বোঝাচ্ছেন যে তিতো লাগাটা কিছু অস্বাভাবিক নয়, ওটা স্ট্রোকের আগে সাময়িক বিভ্রান্তি। সিজার হওয়ার আগে অনেক রকম অদ্ভুত স্বাদ গন্ধ মানুষ পায়। জামাল চাচা বললেন, কিন্তু স্ট্রোক তো পরে হলো। আমার মনে হয় ম্যাসিভ স্ট্রোকের একটু আগেই একটা মাইল্ড স্ট্রোক হয়েছিল। তখনই উনি জুসটা তিতে লাগার কথা বলেছিলেন। ওর হার্টটাও খুব বাজে অবস্থায় ছিল। কে জানি ডাক্তার আহমেদের কথা সমর্থন করলেন। হ্যাঁ, প্রথমে তো 2-1 চামচ জুস খেলেন, তখন তো তিতে বলেননি। কে জানে, আমার তোকে অসুস্থ বলেই মনে হতো না। জামাল চাচা যেন আত্মগত হয়েই বললেন, আমারও সেটাই ধারণা ছিল। বাবা এত সংযত হয়ে থাকতেন যে হঠাৎ এভাবে চলে যাবে সেটা কখনোই আমার মনে হয়নি। পরের প্রশ্নটা হলো বাবার পোস্টমর্টেম হবে কিনা। আম্মার ভীষণ আপত্তি বাবার শরীর কাটাছেঁড়া হবার ব্যাপারে। ডাক্তার আহমেদও সেটা করার খুব একটা কারণ দেখছেন না। যদি পানীয়তে গোলমেলে কিছু পাওয়া যায় তাহলে অবশ্য অন্য কথা। সুতরাং দ্রুত পানীয়টা পরীক্ষা করা হোক। সেখানে কিছু না পাওয়া গেলে ধর্মাচারে যা যা পালনীয় সেটা করা হবে। খালু আর জামাল চাচা তার দায়িত্ব নিলেন, আমি শুধু সঙ্গে থাকব। পরদিন সকালেই জানা গেল পানীয়তে কিছু পাওয়া যায়নি। সুতরাং পোস্টমর্টেম করার কোনো কারণ রইল না। মোটামুটি এই ব্যাপার। থ্যাংক ইউ স্যার। তাহলে তো আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখছি না। কেন আপনার মনে হচ্ছে যে মৃত্যুটাতে কোনো রহস্য আছে? ওই যে বললাম, হঠাৎ 2বার করে সার্কিট ব্রেকার ট্রিপ করা। প্রমোদ বলল, ব্রেকারটা তো ডিফেক্টিভ হতে পারে। তা পারে অবশ্য, তবে আরেকটা কারণও রয়েছে আমার চিন্তায়। আমার ধারণা বাবা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। কীরকম ঝামেলা স্যার? তা বলতে পারবো না, তবে ওনাকে একটু বিমর্ষ দেখতাম। 2-1বার প্রশ্ন করেছি, কিন্তু সন্তোষজনক কোনো উত্তর পাইনি। আম্মার সঙ্গেও একটু দূরত্ব লক্ষ্য করেছি, এমনকি জামাল চাচার সঙ্গেও খিটমিট করতেন। ওনার মৃত্যুর পর জামাল চাচার কাছে শুনেছি যে ব্যবসাতে অনেক গণ্ডগোল চলছিল, তাই ওনার মনটা ভালো ছিল না। জামাল চাচা নিজেও বাবার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। ব্যবসায় ওর নিজের অংশটা জামাল চাচা বিক্রি করে দেন। একটু অর্থকষ্টের মধ্যেও পড়েছিলেন। কেন জানেন স্যার? ব্যবসার দেনাটেনাই হবে নিশ্চয়ই। বাবার ব্যবসাতে আমার নিজের কোনো আগ্রহ ছিল না। আমি বাবাকে বলেছিলাম যে ওতে আমি নিজেকে জড়াবো না। তাই জামাল চাচা যখন এসে আমাকে আমার অংশটা বুঝে নিতে বলেন, আমি কোনো উৎসাহ দেখাইনি। তাতে উনি একটু ব্যথিতই হয়েছিলেন। আপনার বাবার অবর্তমানে আপনাদের তরফ থেকে কোম্পানিটা দেখভাল কে করছেন? আম্মা আর আমি জামাল চাচাকে অনুরোধ করেছি সেটা করতে, আর তার জন্য পারিশ্রমিক নিতে। আপনার বাবার কোনো উইল ছিল স্যার? যদ্দূর জানি না। বাবা মাঝে মাঝে উইলের প্রসঙ্গ তুলতেন, কিন্তু আমি ওকে বলে দিয়েছিলাম যে বাবার সম্পত্তি আমি চাই না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। আমার ওই রকম মনোভাব দেখেই হয়তো এ নিয়ে আর এগোয়নি। কিন্তু স্যার, উইল তো শুধু আপনার জন্য নয়, আপনার আম্মার জন্যেও। তা ঠিক। মামুদ একটু লজ্জিত হলো। কিন্তু জামাল চাচা আমার মনোভাব জানেন। আমাদের বাড়ি নিয়ে আম্মার একটু দুশ্চিন্তা ছিল।
জামাল চাচাই কথা প্রসঙ্গে আমাকে বলেছিলেন, আমি ওকে কাগজপত্র তৈরি করতে বলেছি যাতে আম্মার নামে বাড়িটা হয়। কথাটা শুনে আমার খটকা লাগলো। ছেলের সঙ্গে বাড়ি ভাগাভাগি নিয়ে চিন্তা? তাহলে কি আম্মা মামুদের সৎমা? একেনবাবুর ভুরুটাও একটু কুচকালো, কিন্তু একেনবাবু তা নিয়ে প্রশ্ন তুললেন না। জিজ্ঞেস করলেন, দ্বিতীয়বার যখন সার্কিট ব্রেকার অন করতে গেলেন স্যার, তখন কাউকে দেখেছিলেন? আমি যখন বাড়িতে ঢুকছিলাম তখন মিস্টার খানকে দেখেছিলাম দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আমাকে দেখে বললেন, কি আবার আলো নিভে গেল নাকি? আমি বললাম, হ্যাঁ এই এক্ষুনি। কিন্তু আমার উত্তরের অপেক্ষা না করে উনি ঝড়ের বেগে টেনিস কোর্টের দিকে চলে গেলেন। একটু স্ট্রেঞ্জ স্যার, তাই না? উনি একটু অদ্ভুত ধরনের লোক। কি করেন উনি? মিস্টার খানকে আমি ভালো করে চিনি না, শুনেছি ওর অনেক পলিটিক্যাল কানেকশন আছে। আপনার বাবার বন্ধু? না, বাবা ওকে পছন্দ করতেন না, কিন্তু যে কোনো কারণেই হোক ওকে ঘাটাতে চাইতেন না। শুনেছি বাবার ফ্যাক্টরিতে একবার প্রচণ্ড লেবার ট্রাবেল হয়েছিল, যার পেছনে উনি ছিলেন। পরে অবশ্য মিটমাট হয়। আমার ধারণা তার জন্য বাবাকে বেশ ভালো অঙ্কের টাকা দিতে হয়েছিল মিস্টার খানকে। সেই জন্য জামাল চাচা সবসময় বাবাকে বলতেন বাবার সব পার্টিতে উনি যেন নিমন্ত্রিত হন এবং ওকে যাতে বিশেষ সমাদর করা হয়। ভালো না করতে পারলেও খারাপ করতে উনি নাকি উস্তাদ। ভেরি ইন্টারেস্টিং স্যার। মিস্টার খান ছাড়া দ্বিতীয়বার আর কাউকে দেখেছিলেন? রহিম আলী, আয়েশার যে বাবা, তাকে দেখেছিলাম সিঁড়িঘরে। আয়েশার খোঁজে এসেছিল। আয়েশাকে দেখেছিলেন? না। সাইডের দরজাটা খোলা ছিল, সেখান দিয়েই হয়তো বেরিয়ে গিয়েছিল। আমি রহিমকে একটু বকলামও সাইডের দরজাটা বন্ধ করে না রাখার জন্য। সাধারণত ওটা রাত্রে ভেতর থেকে বন্ধ থাকে। রহিম অবশ্য বলল যে ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে বাড়িতে গেছে। তবে আমাদের বাড়িতে এই ব্যাপারে কোনো ডিসিপ্লিন নেই, যে যার খুশি যেদিক দিয়ে ইচ্ছে বেরিয়ে যায়। বাড়িতে দিনরাত্রি বাবার এক নার্স থাকে, আম্মারও একজন হেল্পার আছে। এছাড়া রাঁধুনি, দুজন কাজের লোক, মালি, তারা কখন কোথা থেকে বেরোচ্ছে তার কোনো ঠিক নেই। আপনাদের বাড়ির মালি বা কাজের লোকরা থাকে কোথায়? ওদের থাকার জায়গাগুলো আমাদের কম্পাউন্ডের পেছনে। তবে দিন আর রাত্রির দুজন নার্স বাইরে থেকে আসে। তাদের কেউ কি পার্টিতে ছিলেন? না, বাবা বা আম্মা বাড়ির কাজের লোকদের পার্টিতে থাকা পছন্দ করতেন না। আচ্ছা, আপনার বাবার মৃত্যুটা যদি সত্যিই স্বাভাবিক না হয়, তাহলে কাকে আপনার সন্দেহ হয়? এইবার আমায় মুশকিলে ফেললেন। তেমনভাবে কাউকেও সন্দেহ হয় না। তাছাড়া পুলিশ সন্দেহের কিছু দেখেনি। তবে আগেই বলেছি, বাবার চিঠিটা আমাকে বিব্রত করেছে। চিঠিটা স্যার আপনার কাছে আছে? হ্যাঁ, এই দেখুন। পড়তে পারি স্যার? নিশ্চয়ই, সেজন্যই তো দিলাম। ছোট্ট চিঠি। কথাগুলো আমার হুবহু মনে নেই, তবে মূল বক্তব্য হচ্ছে মাসুদ সাহেব আশঙ্কা করছেন যে হঠাৎই ওর একদিন মৃত্যু হবে। তাতে ওর দুঃখ নেই, কারণ বাঁচার ইচ্ছে ওর ফুরিয়েছে। যাই হোক, মামুদের নামে যেসব শেয়ার উনি করিয়েছিলেন আর ওদের জয়েন্ট অ্যাকাউন্টের পাসবই আনোয়ারের কাছে রেখে দিয়ে যাচ্ছেন। বাবার স্মৃতির কথা স্মরণ, এগুলো যেন মামুদ গ্রহণ করে। শেয়ারগুলো ক্যাশ করতে চাইলে আনোয়ার এ ব্যাপারে মামুদকে সব রকমের সাহায্য করবে। আরও কিছু কথা যেগুলো ঠিক মনে নেই। চিঠিটা পড়ে একেনবাবু বললেন, একটু পাজলিং স্যার, তাই না? তবে কিনা হঠাৎ করে মৃত্যু, খুন না হয়ে হার্ট অ্যাটাকেও তো হতে পারে। মামুদ মাথা নাড়ল, কিন্তু বাবা এইভাবে মৃত্যু চিন্তা আগে কখনো করেননি, তাই আমার কাছে খুবই অস্বাভাবিক লেগেছে। আই সি। ভালো কথা স্যার। পার্টির কোন ছবি আছে? মামুদ কথাটার অর্থ বুঝল না, জিজ্ঞেস করলো, কার কথা বলছেন? বলছি স্যার, আপনার বাবার সেই পার্টির সময় কেউ ছবি তুলেছিলেন? আমি তুলেছিলাম কয়েকটা আমার ক্যামেরায়। সেগুলো আছে আপনার কাছে? হ্যাঁ, অনেকগুলো ছবির সিডি আমি নিয়ে এসেছি। সেখানে পার্টির ছবি নিশ্চয়ই কয়েকটা আছে। নিয়ে আসুন না স্যার, একটু দেখি। আমাকে একটু খুঁজতে হবে। আমরাও আছি স্যার, আপনিও আছেন। যখন পাবেন স্যার নিয়ে আসুন স্যার। আর বাড়ির ছবিগুলো। বেশ, কিন্তু আপনার কি মনে হয় যা শুনলেন এ পর্যন্ত? ফ্রাঙ্কলি স্যার, আই হ্যাভ নো ক্লু। পরের দিন বিকেলে আবার মামুদ আর তারেক এলো। মামুদ একটা ছিঁড়ি নিয়ে এসেছে। আমার ল্যাপটপটা অফিসে ফেলে এসেছি। প্রমোদ ওরটা বার করে দিল, কিন্তু খুবই বেজার মুখে। ওর সবসময় ভীতি ওর কম্পিউটারে ভাইরাস ঢুকবে। বিশেষ দেশি ভাইদের কোনো ডিস্ক বা সিডিকেও বিশ্বাস করে না। আমাদের সবার কম্পিউটারে নাকি ভাইরাসে জর্জরিত, আর আমরা নাকি সেটা জানিও না।
তবে আজকে ওর নিজের একটা আগ্রহ ছিল বলেই দিল। কিন্তু তার আগে ধমকের সুরে বলল, ভাইরাস ফাইরাস নেই তো মামুদ? তোমাদের দেশে তো এগুলো কিলবিল করে। আমার কথাটা শুনে লজ্জা লাগলো। বললাম, কি বলছিস যা তা? কেন, কথাটা ভুল বললাম? কি তারেক, ভুল বললাম কথাটা আমি? তারেক অতিশয় ভদ্র ছেলে বলল, আরে না দাদা, ভুল বললেন কেন? তবে মামুদের সিঁড়িতে ওসব পাবেন না। কেন, মামুদকে ভাইরাস ভয় পাই? আমি বললাম, তুই চুপ করবি? মামুদ সিঁড়ি থেকে বেছে বেছে একটা ছবি বার করলো। পার্টির আয়োজন শুরু হচ্ছে সেই সময়কার ছবি। টেবিল আর চেয়ারগুলো পাতা হয়েছে টেনিস কোর্টে। প্রতিটা টেবিলে সবুজ রঙের চাদর পাতা, আর তার উপর বড় সাদা ফুলদানি। সেখানে সেখানে রং বেরঙের একগুচ্ছ করে ফুল। আপনার বাবা কোন টেবিলে বসেছিলেন স্যার? মামুদ দেখালো টেবিলটা। ওটা গাড়ি বারান্দার খুব কাছে। ওখান থেকে উঠে একটু গেলেই কোর্ট থেকে বেরিয়ে যাবার গেট। সেখানে গাড়ি বারান্দা পেরোলেই বাড়ির বারান্দা। দাঁড়ান, এই ছবিটা আর একটু ভালো করে দেখতে পাবেন বলে মামুদ আরেকটা ছবি বার করলো। বেশ বড় গোল টেবিল, চারিদিকে গোটা দশেক চেয়ার সাজানো। আপনার বাবা ঠিক কোথায় বসেছিলেন স্যার? আমি শিওর নই, হয় এই চেয়ার অথবা তার পাশেরটা। একটা চেয়ার দেখিয়ে মামুদ বলল, আই সি। আচ্ছা স্যার, আর কে কে ওর সঙ্গে বসেছিলেন? মামুদ একটু চিন্তা করে বলল, আম্মা, কবির সাহেব, আজিজুল চাচা, মিস্টার খান। কয়েকটা চেয়ার ফাঁকা ছিল, মাঝে মাঝে জামাল চাচা ওখানে বসছিলেন। আমিও দু একবার গিয়ে বসেছি। অন্যান্য নিমন্ত্রিতরা মাঝে মাঝে এসে বাবার সঙ্গে বসে গল্প করে যাচ্ছিলেন। যাদের কথা বললেন তারা কি করেন? আজিজুল চাচা বাবার থেকেও বয়সে বড়। স্কুলে বাবার মাস্টার মশাই ছিলেন। খুব ভালো লোক, তবে কানে খুব কম শোনেন। কবির সাহেব একসময় বাবাদের পার্টনার ছিলেন। কয়েক বছর আগে বাবা জামাল চাচার সঙ্গে ঝগড়াঝাটি করে চলে যান। নিজে একটা বিজনেস শুরু করেন। সেই বিজনেসটা অবশ্য ভালো চলেনি। পার্টির কয়েক মাস আগে বাবার কাছে এসে ক্ষমা টমা চেয়ে আবার বিজনেসে জয়েন করতে চান বলে জানান। জামাল চাচা ওকে ফেরত নিতে চাইছিলেন, কিন্তু বাবার আপত্তি ছিল। কবির সাহেব আম্মাকে এসে ধরেছিলেন। আম্মাও বাবাকে অনেকবার বলেছিল ওকে পার্টনার করে নিতে। বাবা শেষমেশ বোধহয় রাজি হয়েছিলেন। তবে এই ফিরে আসা নিয়ে কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল বলে শুনেছি। কিন্তু কবির সাহেব মাঝে মাঝেই বাবার কাছে এ নিয়ে তদবির করতে আসতেন। মিস্টার খানকে কি বিশেষ সম্মান দেওয়ার জন্য আপনার বাবার টেবিলে বসানো হয়েছিল স্যার? তা নয়, সবাই ঘুরে ঘুরে নানান চেয়ারে বসেছিলেন। আম্মা, কবির সাহেব আর আজিজুল চাচা সবসময় বাবার টেবিলে ছিলেন। মিস্টার খান খানিক বাদে এসেছিলেন। একেনবাবুর কানে কথাটা কত গেল বুঝলাম না, কারণ ইনি মন দিয়ে ছবি দেখছেন আর মাথা নাড়তে নাড়তে বলছেন, ভেরি ইন্টারেস্টিং স্যার, ভেরি ইন্টারেস্টিং। আমি আর চুপ করে থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কি এত ইন্টারেস্টিং? এই ফুল যে বাংলাদেশে হয় স্যার, আমার জানা ছিল না। কথাটা শুনে মামুদ খুশি হলো। আপনি বেশ ফুল চেনেন দেখছি। তা স্যার একটু একটু চিনি। টবের এই আবছা গোলাপি ফুলগুলো তো মনে হচ্ছে হাইড্রেনজিয়া, তাই না? ঠিকই ধরেছেন। আমি প্রশ্ন করলাম, কোনগুলোর কথা বলছেন? এই যে দেখুন স্যার, দেখলাম অসংখ্য পাপড়িতে ঠাসা বেশ বড় গোল গোল সাদা আর আবছা গোলাপি রঙের ফুল টবের পর টবে ফুটে আছে। মধ্যে কয়েকটা অন্য রঙের গাছ, তবে দুটো গাছ ছাড়া লম্বায় হাইড্রেনজিয়া থেকে তারা ছোট। বড় দুটো গাছের একটা দামি চিনতে পারলাম, ম্যাগনোলিয়া। আমাদের ক্যাম্পাসেই একটা আছে, আমার অফিস ঘর থেকে দেখা যায়। কিন্তু টবেও যে সেটা হয় তা জানা ছিল না। টব দুটো অবশ্য খুবই বড়। হাইড্রেনজিয়ার কম টব নেই আপনাদের বাগানে? এই ছবিতে অন্তত গোটা 25 দেখছি। হ্যাঁ, এটা বাবার পৈতৃক সূত্রে পাওয়া নেশা। প্রতি বছর টবে 30টা করে হাইড্রেনজিয়া গাছ করতেন। এটা আমি জন্মকাল থেকেই দেখে আসছি। কোত্থেকে গাছগুলো পেয়েছিলেন? এই ট্র্যাডিশন চলে আসছে আমার বাবার আব্বার সময় থেকে। তিনি ছিলেন গাছপাগল লোক। জমিদার নগেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর খুব বন্ধু ছিলেন। আপনারা হয়তো ওর নাম জানেন না, কিন্তু বাংলাদেশে এখনও নগেন্দ্র নারায়ণের একটা পরিচিতি আছে। পৃথিবীর নানা জায়গা থেকে উনি বীজ আর চারা সংগ্রহ করে একটা চমৎকার বাগান করেছিলেন। বাবার আব্বাকেও তার কিছু বীজ আর চারা গাছ দিয়েছিলেন, তবে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। শুধু হাইড্রেনজিয়া আর কয়েকটা গাছ এখনও আছে। আপনার শখ নেই স্যার? মামুদ একটু চুপ করে বলল,
আমি তো এখন এখানে, আর আম্মার সেরকম শখ নেই। টু ব্যাড স্যার, এরকম চমৎকার গাছগুলো দেখেও আনন্দ। তা ঠিক, তবে নেশা না থাকলে এগুলো করা কঠিন। শীতের দেশের পেরিনিয়াল গাছগুলোকে আমাদের দেশে বাঁচিয়ে রাখা সোজা ব্যাপার নয়। আমিও তাই ভাবছিলাম স্যার, এই গাছগুলোকে গ্রীষ্মকালে কোথায় রাখেন? বাবা অনেক টাকা পয়সা নষ্ট করেছেন এগুলোর পেছনে। গাছের জন্য বাড়ির পেছনে ঘর বানিয়েছেন। এককালে বরফ দিয়ে ঘর ঠান্ডা রাখা হতো, পরে এয়ার কন্ডিশনার এলো। নেশাগ্রস্ত না হলে এগুলো করা যায়? অ্যামেজিং স্যার, ট্রুলি অ্যামেজিং। কোনো দিন যদি ঢাকায় যাওয়া হয় তাহলে একবার আপনাদের বাড়ি গিয়ে গাছগুলো দেখব। অবশ্যই যাবেন। বাড়ির আর কোনো ছবি সিঁড়িতে আছে স্যার? একটা নয়, অনেক। দাঁড়ান দেখাচ্ছি। এখানে আসার মাস দুয়েক আগে বেশ কিছু ছবি আমি তুলেছিলাম। তাতে বাড়ির ভেতরকার ছবি, সামনের রাস্তা, বাগান, কিছুই বাদ দিইনি। দাঁড়ান, কোন ফোল্ডারে রয়েছে দেখি। ও হ্যাঁ, এইখানে বলে ফোল্ডারটা খুলে একটা ছবি ক্লিক করলে এই যে দেখুন, এটা হলো গাড়ি বারান্দা দিয়ে বাড়িতে ঢুকলে সামনের যে বারান্দাটা পড়ে সেটা। সোজা যে দরজাটা, সেটা বাবার অফিস ঘরে যাবার। এখন 90 ডিগ্রি ঘুরে ডান দিকে যে দরজাটা, সেটা দিয়ে ঢুকলে একটা লম্বা হল পাবেন। আর বাঁ পাশে 6টা পরপর গেস্ট রুম, প্রত্যেকটার সঙ্গেই অ্যাটাচড বাথরুম। আর 90 ডিগ্রি উল্টো ঘুরে বাঁদিকে দরজা দিয়ে ঢুকলে প্রথমেই লিফট, তারপর উপরে যাবার সিঁড়ি, পাশেই ছেলেদের জন্য একটা বাথরুম, তারপর একটা বড় হলঘর। বৃষ্টি হলে সেখানেও পার্টিগুলো হয়। হলঘরের শেষে মহিলাদের জন্য একটা বাথরুম, তারপর একটা ছোট কিচেন। পার্টির সময় শুধু ওটা ব্যবহার করা হয়। হলঘরটা শেষ হয়েছে সিঁড়ির ঘরে, ওখানে সার্কিট ব্রেকার বাক্সটা। একেবারে শেষে একটা সাইডের দরজা, কাজের লোকেরা ওটা দিয়ে বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে দোতলায় যায়। গেস্ট রুমের হলঘরের শেষেও একটা দরজা আছে কাজের লোকদের ঢোকার জন্য। উপরে যাবার একটা সিঁড়ি ছিল, কিন্তু সেই দরজাটা সবসময় বন্ধ থাকে। দোতলাটা শুধু আমাদের আর আত্মীয় স্বজন কেউ এলে তাদের জন্য কয়েকটা ঘর রয়েছে। এখানে একটা হল ঘরের আলাদা ছবিও আছে। দাঁড়ান দেখছি কোথায়। এক কাজ করা যাক স্যার, একেনবাবু বললেন, এই সিডিটা আমি রেখে দিই, পরে ধীরে সুস্থে আমি দেখব। মামুদ লজ্জিত হয়ে বলল, আপনাকে বোধহয় খুব বিরক্ত করে দিয়েছি, তাই না? মোটেও না স্যার, তবে এগুলো অনেক সময় নিয়ে দেখতে হবে। আপনার যদি সিডিটা রেখে যেতে কোনো আপত্তি না থাকে তাহলেই। কি আশ্চর্য, আপত্তি থাকবে কেন? থ্যাংক ইউ স্যার। আর কিছু জানতে চান? মামুদ ওঠার আগে জিজ্ঞেস করল। না স্যার, আপাতত এই যথেষ্ট। এই সিডিটা তো দিয়ে গেলেন, একটু ভালো করে দেখি। চোখে দেখার মতো বড় কিছু নেই স্যার। মামুদ আর তারেক চলে যাবার কিছুক্ষণ পর আমি আর প্রমোদ একেনবাবুকে চেপে ধরলাম। কি বুঝলেন মশাই? হয়তো নর্মাল ডেথই স্যার, তবে গোলমেল কিছু থাকলেও আশ্চর্য হব না। বাহ, খুব প্রোফাউন্ড স্টেটমেন্ট, প্রমোদ খোঁচা দিয়ে বলল। তার মানে কেসটা আপনি নিচ্ছেন? আমি বললাম, কিসের কেস স্যার? এরই মধ্যে একদিন বাড়ি ফিরে দেখি একেনবাবু কম্পিউটারের মনিটরে তন্ময় হয়ে মামুদের বাড়ি দেখছে। কি দেখছে না তো বিভোর হয়ে? ফুলগুলো স্যার, হাইড্রেনজিয়া ফুলগুলো দেখতে অপূর্ব। তা তো বুঝলাম, কিন্তু শুধু সেগুলো দেখছেন বলে তো মনে হচ্ছে না। কি যে বলেন স্যার, ফুলগুলোই দেখছি। দেখুন স্যার, কীরকম পিঙ্ক রঙের হাইড্রেনজিয়ার মাঝখানে হঠাৎ চমৎকার একটা নীল রঙের হাইড্রেনজিয়া দেখলাম। কিন্তু তাতে অবাক হওয়ার কি আছে? হাইড্রেনজিয়া কি নীল রঙের হয় না? হয় স্যার, নিশ্চয়ই হয়। তাহলে আসলে আগে এটাকে এখানে দেখিনি, হয়তো টপটা অন্য জায়গায় ছিল। তাছাড়া একই গাছে তো নানা রঙের ফুলও হতে পারে। মেন্ডেলের সূত্র জানেন না? কি ছাই, এত গাছের বই পড়েন। এটা মন্দ বলেননি স্যার। চা খাবেন? আপনি বানাবেন? আমি একটু মুচকি হেসে বললাম, বানাতে পারি স্যার, কিন্তু আপনি অনেক ভালো বানান। তাহলে আর চা খাবেন কিনা জিজ্ঞেস করলেন কেন? বললেই পারতেন একটু চা করে খাওয়াবেন কিনা। আপনিও স্যার প্রমোদবাবুর মতো হয়ে যাচ্ছেন, একেনবাবু অনুযোগের ভঙ্গিতে বললেন। ঠিক আছে, বুঝেছি, আসুন বলে আমি কিচেনে গেলাম। স্টোভে জল চাপিয়ে আমি খুঁজতে শুরু করলাম চা পাতা কিছু অবশিষ্ট আছে কিনা। পাওয়া গেল না। আমি টি ব্যাগ একেবারেই পছন্দ করি না, তার থেকে ইনস্ট্যান্ট কফি ভালো। কফি চলুক, কি বলেন? বেশ তো স্যার, বেশ তো স্যার, আমেরিকায় কফিই ভালো। জল গরম হতে কয়েক মিনিট, কফিও সঙ্গে সঙ্গেই হয়ে গেল। কফি নিয়ে বাইরের ঘরে বসতে একেনবাবু বললেন, আচ্ছা স্যার, শরিয়াত আইন সম্পর্কে আপনি কি জানেন? সেটা আবার কি? ইসলামিক আইন? হ্যাঁ। শূন্য কেন?
না স্যার, ওদের উত্তরাধিকার আইনটা বেশ গোলমেলে। আমি অনেক দিন আগে একটু দেখেছিলাম, তারপর মাথা এত ঝিমঝিম করতে শুরু করলো যে হাল ছেড়ে দিলাম। শরিয়াত আইন নিয়ে হঠাৎ মাথা ব্যথা কেন? একটা অঙ্ক মিলছে না স্যার, তাই ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। মানিক জোরদের জিজ্ঞেস করুন, ওরা নিশ্চয়ই জানবে। তারেক আর মাহমুদকে প্রমোদ ইদানিং মানিক জোর বলতে শুরু করেছে। ব্যাড ইনফ্লুয়েন্স আমিও হঠাৎ হঠাৎ বলে ফেলি। কারা? তারেক সাহেব আর মাহমুদ সাহেবের কথা বলছেন? রাইট, নাও জানতে পারেন স্যার, হিসেবটা বেশ গোলমেলে। ভালো কথা, ওদের খবর কি? কদিন ধরে বেপাত্তা। কি একটা কাজে বাইরে গেছেন স্যার, আমিও খোঁজ নিয়েছিলাম। আপনি কেন খোঁজ করছিলেন? প্রবলেম সলভ হয়ে গেল নাকি? কি যে বলেন স্যার, প্রবলেম আছে কি না তাই জানা নেই। তাহলে কি জানতে চাইছিলেন? হঠাৎ মনে হলো স্যার, বাইরের গাছ পরিবেশ পাল্টালে বাঁচিয়ে রাখা কঠিন। বাঁচিয়ে রাখা কঠিন। আবহাওয়ার কথা ছেড়ে দিন, মাটি আলাদা, অন্যরকম পোকামাকড়, যেগুলোর বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতাই গাছগুলোর নেই, এইসবের বিরুদ্ধে লড়াই করে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, সোজা ব্যাপার নয়। আপনি কি মামুদের বাড়ির হাইড্রঞ্জিয়া, লাইলাক, ওইসব গাছগুলোর কথা ভাবছেন? হ্যাঁ স্যার। দেখুন, আপনি এখন গাছ বিশারদ হয়ে গেছেন, আপনাকে কিছু বলতে সাহস হয় না। তবে যদি 50 বছর ধরে গাছগুলো বাংলাদেশেই জন্মে আর মরে থাকে, তাহলে প্রতিরোধ শক্তিটা বোধ হয় এতদিনে গড়ে উঠেছে। এটা ভালো বলেছেন স্যার। সমস্যাটা প্রথম দিকেই হয়েছিল। নিশ্চয়ই হয়েছিল, কিন্তু তার উত্তর মামুদ দিতে পারবে না, ওর ঠাকুরদা হয়তো পারতেন। গুড পয়েন্ট স্যার, একেনবাবু অন্যমনস্কভাবে বললেন। তবে আমার বক্তব্য উনি কতটা কানে নিলেন সেটা অবশ্য বুঝলাম না। কোনো নিশ্চয় একটা টেলিপ্যাথি কাজ করছিল। দরজায় বেল শুনে দেখি মামুদ আর তারেক। তোমাদের কথা হচ্ছিল, আমি বললাম। একেনবাবু ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন তোমাদের ওইসব বিদেশি গাছের মাটি, সার, ইনসেকটিসাইড ইত্যাদি সম্পর্কে। আমার কথাটা ধরতে না পেরে মামুদ একটু কনফিউজড মুখে তাকাল। ব্যাপারটা ওকে বিশদ করে বলতেই বলল, মাটির ব্যাপারটা জানি, কিন্তু সার আর ইনসেকটিসাইড সম্পর্কে কিছুই জানি না। মাটি ব্যাপারটা মানে? আমি জিজ্ঞেস করলাম। প্রতি বছর বাবা বাংলাদেশের উত্তরের কোনো একটা জায়গা থেকে মাটি আনাতেন। কেন সে প্রশ্ন করবেন না? বাবা বিশ্বাস করতেন ওই মাটি না পেলে গাছ বাঁচবে না। তুমি না জানলে সে মাটি এখন আসবে কোত্থেকে? ধরে নিচ্ছি জামাল চাচা জানেন, নইলে সমস্যা। তারপর আমি তো এখানে। এই যে একেনবাবু, আমি ঠাট্টার সুরে বললাম, কি ধরনের মাটি দরকার? অনেক তো বইপত্র তো লাইব্রেরি থেকে এনেছেন, ছেলেটাকে একটু হেল্প করুন। আপনি স্যার সত্যিই প্রমোদবাবুর মতো হয়ে যাচ্ছেন, একেনবাবু অনুযোগ করলেন। সেটা কি কমপ্লিমেন্ট? রান্নার ব্যাপারে নিশ্চয়ই স্যার, দুর্দান্ত কফি বানিয়েছেন আজ। আরেক কাপ চান নাকি? চাই স্যার, কিন্তু বলতে বাধো বাধো ঠেকছে। আমি ওদের জন্য বানাচ্ছি, সুতরাং আরেক কাপ বানাতে অসুবিধা নেই। বাঁচালেন স্যার, আসলে আজ মাথাটা বড্ড ধরেছে। আরেক প্রস্থ কফি বানানো হলো। আমার চেয়ে তারেকই বেশি খাটলো। কাপ শিট ধুয়ে জল গরম করে আমি শুধু 8 চামচ ইনস্ট্যান্ট কফির গুঁড়ো ঢেলে চামচ দিয়ে নাড়লাম। কফি খেতে খেতে একেনবাবু হঠাৎ মামুদকে জিজ্ঞেস করলেন, আচ্ছা স্যার, আপনার আম্মাকে দেখে খুব বেশি বয়স কিন্তু মনে হলো না। খুব বেশি বয়স ওর হয়নি। একেনবাবু বোধ হয় দ্বিতীয় প্রশ্নটা করবে কিনা ভাবছিলেন, তার আগেই মামুদ বলল, উনি আমার নিজের মা নন। আপনার নিজের মা স্যার? তিনি অনেক দিন হলো মারা গেছেন। একেনবাবুর চোখে তখনও প্রশ্ন দেখে মামুদ বলল, আমার এই আম্মাকে বাবা বিয়ে করেন বছর 10 আগে। এটুকু বলার পর মামুদের স্বাভাবিক সংযম ভেঙে গেল। অনেকগুলো কথা প্রায় অনাবশ্যকভাবেই বলে ফেললেন। আমার সঙ্গে আমার আম্মার সম্পর্ক ভালো নয়। উনি আমার থেকে বছর কয়েকের মাত্র বড়। খুব গরিব ঘর থেকে এসেছেন। কেন এবং কিভাবে ওর সঙ্গে বাবার পরিচয় বা শাদী হলো আমি বলতে পারবো না। আমি বোর্ডিং স্কুলে পড়তাম, এসে দেখি উনি বাড়িতে এসে গেছেন, কিন্তু ওর সঙ্গে কোনো দিনও আমার বনেনি। দরকার মতো কথাবার্তা হতো, এইটুকুই। বাইপাস হবার আগে যখন বাবার প্রাণ যায় যায় হয়েছিল, তখন প্রথম আম্মা আমার সঙ্গে অত্যন্ত সুব্যবহার শুরু করে। আসলে ওর বোধহয় ভয় হয়েছিল বাবার মৃত্যুর পর আমি যদি ওকে না দেখি। সেই ব্যাপারে ওর কোনো চিন্তা নেই, এটা আমি ওকে নিশ্চিত করেছিলাম। তাছাড়া জামাল চাচাও তখন এগিয়ে এসে ওকে সাহস দিয়েছিলেন যে ওর কোনো অর্থকষ্ট বাবা হতে দেবেন না বলে। কেন স্যার, আপনাদের শরিয়াত আইনে বিধবা স্ত্রীরা কিছু পান না? কিছু পান, ধার দিনা সব বাদ দিয়ে যা থাকে 1/8 অংশ উনি পেতেন, আমি বাকি অংশ।
তবে বাবার ধার দেনা কী ছিল সেটা আমরা জানতাম না। আর উনি যেরকম আরামের জীবনযাত্রায় অভ্যস্ত হয়েছিলেন, সেই ঠাট ওর পক্ষে বজায় রাখা সম্ভব ছিল না। আপনার বাবার সঙ্গে ওর সম্পর্ক কীরকম ছিল? এর উত্তর সোজাসুজি মামুদ দিল না, শুধু বলল, আম্মা কম বয়সী এবং সুন্দরী, বাবা পছন্দ করেই বিয়ে করেছিলেন। আপনার আম্মার কোনো ছেলেপুলে হয়নি স্যার? একটি হয়েছিল, শাদির কয়েক বছর পর, কিন্তু বাচ্চাটা জন্মানোর সময় মারা যায়। আপনি বলেছিলেন স্যার আপনার বাবা মারা যাবার কিছুদিন আগে থেকে আপনার আম্মা আর বাবার মধ্যে একটা দূরত্ব লক্ষ্য করেছিলেন। তার মানে স্যার তার আগে নিশ্চয়ই ওদের সম্পর্কটা ভালো ছিল। আমি কি ভুল বলছি স্যার? মামুদ এবার লজ্জিত হলো। আপনি ভুল বলেননি, আসলে আম্মাকে পছন্দ করি না বলে ওর সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে আমার অসুবিধা হয়। আই সি স্যার। আচ্ছা, আপনাদের সমাজে দেনমোহরের একটা ব্যাপার আছে না? বুঝেছি আপনি কি জানতে চাচ্ছেন। না, আমার মনে হয় না বাবা ওকে বিয়ে করার সময় বিরাট কোনো দেনমোহর দিতে রাজি হয়েছিলেন বলে। আমি জোর করে কিছু বলতে পারবো না, কিন্তু বাবার অসুখের সময় আম্মা সেই নিয়ে আমাকে ওর চিন্তার কথাটা বলেছিলেন। দেনমোহর ব্যাপারটা কি? আমি জিজ্ঞেস করলাম। ওটা খানিকটা আপনাদের স্ত্রী ধনের মতো। মুসলমান স্বামীরা দেনমোহরের টাকাটা মৃত্যুর আগে স্ত্রীকে দিয়ে যেতে বাধ্য, অর্থাৎ কেউ মারা গেলে তার সম্পত্তি থেকে দেনমোহরের টাকাটা প্রথমেই বিধবা স্ত্রীর কাছে চলে যায়। তারপর অন্যান্য ঋণ, কর্জ ইত্যাদি মিটিয়ে যা বাকি থাকে সেটাই ওয়ারিশদের মধ্যে ভাগ করা হয়। আপনার বাবার কোনো লাইফ ইন্স্যুরেন্স ছিল না? না। আপনি শিওর? হ্যাঁ, কারণ আনোয়ার চাচা বাবাকে বেশ কয়েকবার বলেছিলেন লাইফ ইন্স্যুরেন্সের ব্যাপারে। বাবা আমল দেননি, বলতেন ঘরবাড়ি সম্পত্তি উনি যা রেখে গেছেন সেটাই ওর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স। ভেরি ইন্টারেস্টিং, একেনবাবু বললেন। কি ইন্টারেস্টিং? ওই যা স্যার, 7টা বেজে গেছে, আজ আবার ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এই বলে তড়িঘড়ি জুতো টুতো পরে চললাম স্যার বলে অদৃশ্য হলেন। মামুদ আর তারেক হতভম্বভাবে বসে আছে দেখে আমি বললাম, টিপিক্যাল একেনবাবু, মাথায় কি ঘুরছে কারোর বোঝার সাধ্যি নেই। আর সকাল থেকে একেনবাবু আবার বারান্দার গাছগুলো নিয়ে লেগেছেন। আমাকে অনেকক্ষণ বোঝাবার চেষ্টা করছেন একটা বড় আয়না কিনে সেটা যদি বারান্দার রেলিংয়ের সঙ্গে একটা ব্র্যাকেটে আটকে থাকে, একটা ব্র্যাকেট আটকে তার অন্য প্রান্তে লাগানো হয়, তাহলে সূর্যের আলো তাতে রিফ্লেক্ট হয়ে ওর দুটো টবে অন্তত পড়বে। ওর দুটো টবই হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। অন্যগুলো যেসব গাছ আছে তারা ছায়াতেও বাঁচবে, যদিও ফুল ভালো হবে না। আমি ঠাট্টা করে বললাম, আপনি ঠিক চেক করে দেখেছেন দুটো টব আলো পাবে কি না? থিওরি অফ ফ্লিফেকশন তো সহজ অঙ্ক, কঠিন ব্যাপার হলো আপনাদের সম্মতি পাওয়া। সেটা পাবেনও না, প্রমোদ বলল। আয়না ভেঙে নিচে কারোর মাথায় পড়লে খুনের দায়ে জেলে যাবে কে? আপনি না আমরা? পড়ে যাবে কেন স্যার? ব্র্যাকেটে নাট বোল্ট দিয়ে টাইট করে লাগানো থাকলে। আপনি এক কাজ করুন, প্রমোদ বলল, সব কটা টব মামুদকে দিয়ে দিন। ওদের কম্পিটেন্ট মালি আছে, বিদেশি গাছ বাঁচিয়ে অভ্যস্ত। ওরা আপনার গাছকে অনেক ভালো দেখভাল করবে। আপনি স্যার সত্যি? একেনবাবু ওর ব্রিলিয়ান্ট আইডিয়াটা এভাবে উড়িয়ে দেওয়া হলো বলেই একটু ক্ষুণ্ণ হলেন। আমার খারাপ লাগলো। বললাম, দোকানে তো গ্রো লাইট বিক্রি করে দেখছি, তার একটা কিনে লাগান না। ওগুলো খুব এফেক্টিভ নয় স্যার, কোথায় সূর্যের আলো আর কোথায় গ্রো ল্যাম্প। আরে মশাই, নেই মামার থেকে তো কানা মামা অনেক ভালো। তা ঠিক, ঠিক আছে, আপনি যখন এত ঘ্যান ঘ্যান করছেন, ইলেকট্রিসিটি না হয় আমরা শেয়ার করব। তবে এও আপনাকে বলছি, এর থেকে অনেক সস্তা হতো যদি আপনি সপ্তাহে অন্তর কিছু ফুল বাড়িতে কিনে আনতেন। এই মাটি জলে বারান্দা কাদা কাদা করতেন না, ফুলও বাড়িতে থাকতো এবং তার ভ্যারাইটিও অনেক বেশি হতো। কিন্তু নিজের হাতে বাগান করার আনন্দটা থাকতো না। সেটা তো শুধু আপনি উপভোগ করছেন, আমরা সাফার করছি। এক্ষেত্রে সবাই উপভোগ করতাম, আপনার ম্যাডাম ফ্রান্সিসকাও। একেনবাবুর ভাগ্য অতি সুপ্রসন্ন। ঠিক এই সময় ফ্রান্সিসকা এসে হাজির। একেনবাবুর কীর্তিকলাপ দেখে সে মুগ্ধ। মাই গড, কি চমৎকার গাছগুলো হয়েছে ডিটেকটিভ। আমি শিওর কদিন বাদেই বড় বড় ফুল হবে। আই অ্যাম ট্রাইং ম্যাডাম, একেনবাবু পরম উৎসাহিত হয়ে বললেন। আমাদের অনেক নেগেটিভ ফিডব্যাক সত্ত্বেও, প্রমোদ গম্ভীরভাবে বলল, তোমরা এত নেগেটিভ কেন? নেচারকে নার্চার করছেন মাই ডিয়ার ডিটেকটিভ। ফ্রান্সিসকা একেনবাবুকে খুব পছন্দ করে, স্নেহভরে মাই ডিটেকটিভ বলে ডাকে। একেনবাবুও ফ্রান্সিসকাকে দেখলে বেশ বল পান এবং আমাদের বিরুদ্ধে যা যা কমপ্লেন আছে সব নির্ভয়ে ব্যক্ত করেন। তার জন্য ফ্রান্সিসকার মিষ্টি তিরস্কার আমাদের সহ্য করতে হয়।
এটাই রুটিন। একটু সূর্যের আলো জোগাড় করার চেষ্টা করছিলাম ম্যাডাম, কিন্তু ওরা আপত্তি করছেন। কেন? ফ্রান্সিসকা অনুযোগ ভরা দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তুমি জিজ্ঞেস করো না আইডিয়াটা কি। একেনবাবু তুমি জিজ্ঞেস করো না আইডিয়াটা কি। একেনবাবু বিশদ করে আয়নার কথাটা বললেন। দ্যাটস ব্রিলিয়ান্ট, সস্নেহে ফ্রান্সিসকা বলল। সিটি কোডে না আটকালে নিশ্চয়ই করা যেত। এইখানে আমাদের সঙ্গে ফ্রান্সিসকার তফাৎ। বারণ করবে, কিন্তু এমনভাবে করবে যে মনে হয় বারণ করছে না। কিন্তু ডিটেকটিভ আমাকে তোমার বলতে হবে তুমি কি ফার্টিলাইজার দিচ্ছ। ইমপেশেন্ট গাছগুলো সত্যি কি হেলদি লাগছে। মিরাকাল গ্রোর একটা স্পেশাল ব্র্যান্ড কিনেছি ম্যাডাম, ওটাই বলছে এই গাছের পক্ষে সবচেয়ে ভালো। তুমি এক কাজ করো ডিটেকটিভ, আমার অ্যাপার্টমেন্টের বারান্দায় আলো আসে, তোমার যে গাছগুলোর আলো দরকার সেগুলো ওখানে রাখতে পারো। আমার শুধু 2-1টা ছোট পট আছে, তোমার কয়েকটা পট ওখানে রাখতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। একেনবাবু তো এগুলো ঢাকায় পাঠিয়ে দিতে বলেছিলেন। ঢাকা? ইউ মিন বাংলাদেশের ঢাকা? হ্যাঁ ম্যাডাম। ফ্রান্সিসকা প্রমোদের দিকে ভৎসনার দৃষ্টি দিয়ে বলল, ইউ আর রিয়েলি সো নোটি। প্রমোদ কাজ ঝাঁকালো। আজকের মেনু কি স্যার? ফ্রান্সিসকা এলেই এই টেকনিকটা একেনবাবু ব্যবহার করেন। ফ্রান্সিসকা রান্না করতে ভালোবাসে, আরও ভালোবাসে খাওয়াতে। কিন্তু ফ্রান্সিসকার রান্না করার ব্যাপারটা খুব ইলোবেরেট। আমাদের সমস্ত পটস আর প্যান্স তাতে লেগে যায়। তারপর সেগুলো ধুতে ধুতে আমার আর প্রমোতের প্রাণান্ত। একেনবাবু অবশ্য ওর সার্ভিস ভলেন্টিয়ার করেন, কিন্তু সেটা নেওয়া মানে আরও বাড়তি কাজ। এখানে ওখানে নোংরা লেগে থাকবে, সেগুলো স্পট করে আবার ধোয়া। খাওয়াটা যেমন তেমনভাবে করা যাবে না। সুন্দর করে টেবিলে সাজিয়ে প্লেসম্যাটের উপর প্লেট, গ্লাস, ন্যাপকিন, কাঁটা চামচ ইত্যাদি রেখে মোমবাতি জ্বালিয়ে স্যালাড, ব্রেড এবং ওয়াইন সহযোগে সেই রান্না খেতে হবে। সমস্ত ব্যাপারটা একটা প্রোডাকশন। সেটা শর্টকাট করা মানে ওকে কষ্ট দেওয়া। কে চায় কোনো সুন্দরীর কষ্টের কারণ হতে? তাছাড়া মেয়েটি রান্না করে চমৎকার, আর তার চেয়েও চমৎকার ওর হৃদয়টা। প্রমোদের ভাগ্যি যেরকম একটা মেয়ে ওর প্রেমে পড়েছে। কিন্তু কাপ ডিশ পটস প্যান ধোয়ার রূঢ় বাস্তবতাও উপেক্ষা করা যায় না। তা আবার খাবার ধুয়ো তুলছেন দেখে প্রমোদ ধমকে বলল, আপনি এত হ্যাংলা কেন মশাই? আবার পো ধরলেন? ফ্রান্সিসকো এখন বাংলা বেশ শিখে গেছে, সহজ সহজ কথাগুলো ধরতে পারে। তাছাড়া যে রেটে আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি তাতে বাংলা না জানলেও মূল বক্তব্য মোটামুটি ভালোই বোঝে। কিন্তু হ্যাংলা আর পো শব্দটা ধরতে পারল না। জিজ্ঞেস করলো, হ্যাংলা কি? ওটা ট্রান্সলেট করা যায় না, আমি বললাম। আর পো? ওটাও কঠিন, প্রমোদ বলল। একেনবাবু বলল, আসলে ম্যাডাম আমি খাবারের কথা তুলছিলাম বলে ওরা রাগ করছেন, আপনাকে আবার রান্না করতে হবে বলে। ও মা, এতে রাগের কি আছে? আমার তো ভালো লাগে রান্না করতে, সবাইকে খাওয়াতে। আর আপনার রান্নাও একেবারে এক্সিলেন্ট ম্যাডাম। আচ্ছা নেমোখারাম তো আপনি মশাই, প্রতিদিন তো বেশ ভালোই সাটান আমার রান্না। কি যে বলেন স্যার, একজনকে ভালো বলা মানে কি আর একজনকে খারাপ বলা? আপনার রান্নার প্রশংসা আমি সব জায়গাতেই করি। ইউ আর সো কম্পিটিটিভ বলে প্রমোথর মাথায় আদর করে হাত বুলিয়ে ফ্রান্সিসকা রান্নাঘরের দিকে গেল। একেনবাবুও গেলেন ওর পেছন পেছন। মাঝে মাঝে একেনবাবুকে আমার খুন করতে ইচ্ছা করে। আমার কানে কানে সেটা জানিয়ে প্রমোদও গেল কিচেনটাতে একেনবাবু আর ফ্রান্সিসকার যুগ্ম আক্রমণ থেকে রক্ষা করতে। তবে ভগবান আছেন, একেনবাবুর একটা ফোন ক্যাপ্টেন স্টুয়ার্টের কাছ থেকে। মাই গড, আপনি শিওর স্যার? গ্রেট নিউজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ফোনটা নামাতে আমি জিজ্ঞেস করলাম মামুদ সাহেবের বাবার ব্যাপারটা নিয়ে। ক্যাপ্টেন স্টুয়ার্টের মধ্যে জড়ালেন কি করে? উনি বাংলাদেশের কনসাল জেনারেলকে খুব ভালো করে চেনেন স্যার। আমি কতগুলো জিনিস জানতে চেয়েছিলাম, উনি বাংলাদেশের কনসালের থ্রুতে ঢাকা পুলিশকে দিয়ে কাজটা করিয়েছেন। কি কাজ? প্রমোদের প্রশ্ন। কখন প্রমোদ আর ফ্রান্সিসকো রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে দেখিনি। বলছি স্যার। ফ্রান্সিসকো জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডিটেকটিভ? আমাকে তো কিছুই বলনি। বলছি ম্যাডাম, বলছি, কিন্তু তার আগে মামুদকে একটু খবর দেওয়া দরকার। আমি ফোন করছি, প্রমোদ বলল।
আর সেই সঙ্গে পিৎজারও অর্ডার করি। ফ্রান্সিসকা তাহলে রান্না করতে গিয়ে গল্পটা মিস করবে না। এক ঢিলে দুই চমৎকার পাখি মারল প্রমোদ। কয়েক মিনিটের মধ্যেই নিচ থেকে তারেক এলো। মামুদকে কোম্পানির কাজে দুদিনের জন্য শিকাগো যেতে হয়েছে। প্রমোদ বলল, মামুদের জন্য অপেক্ষা না করে যা জানলেন আমাদের বলুন, ওকে না হয় আবার বলবেন। এরই মধ্যে প্রথম সংক্ষেপে ফ্রান্সিসকোকে মামুদের বাবার মৃত্যুর ব্যাপারটা বলে দিয়েছে। সেও একেনবাবুকে বলল। আমরা সবাই ভালোভাবে বসার পর একেনবাবু তারেককে বললেন, একটু আগে ক্যাপ্টেন স্টুয়ার্ট ফোন করেছিলেন। ক্যাপ্টেন স্টুয়ার্ট? উনি নিউ ইয়র্ক পুলিশের ক্রিমিনাল ডিভিশনের হেড। আমাকে খুব স্নেহ করেন স্যার। না, ওর কথা আমি বাপিবাবুর কাছে শুনেছি, কিন্তু প্রসঙ্গটা বুঝতে পারছি না। তারেক বলল, মামুদ সাহেবের কেসটার ব্যাপারটা নিয়ে স্যার ওর কাছে একটু সাহায্য চেয়েছিলাম। তা উনি ফোনে যে খবরটা দিলেন সেটা শুনে আমি মোটামুটি নিঃসন্দেহ যে মামুদ সাহেবের বাবার মৃত্যুটা স্বাভাবিক নয়। কথাটা শুনে শুধু তারেক নয়, আমি আর প্রমোদও অবাক। ক্যাপ্টেন স্টুয়ার্ট ওকে এমন কি খবর দিতে পারেন যার থেকে এত দূরে বসে উনি এরকম একটা জোরদার কনক্লুশন করে ফেললেন? কি সর্বনাশ! তারেক বলল, তার মানে মামুদ যা আশঙ্কা করছিল সেটাই ঠিক, কিন্তু আপনি কি করে নিশ্চিত হলেন? বলছি স্যার, সেজন্যই আপনাদের ডেকেছিলাম, কিন্তু মামুদ সাহেবকে তো পাওয়া গেল না। ওর শিকাগো হোটেলের নাম্বারটা আমার কাছে আছে, কিন্তু ফোনে এটা না জানানোই ভালো স্যার। তা ঠিক, তবে ফিরে এসে খবরটা যখন শুনবে একেবারে ভেঙে পড়বে। কিন্তু আপনি এ ব্যাপারে একেবারে নিঃসন্দেহ? মোটামুটি নিঃসন্দেহ স্যার। পুরোপুরি নিঃসন্দেহ হতে গেলে ঢাকা পুলিশের আরও অনেক কিছু করণীয় আছে। খুনিকে? তারেক প্রশ্ন করল। স্যার, মামুদ সাহেব জানতে চেয়েছিলেন মৃত্যুটা স্বাভাবিক কিনা। সেটার উত্তর পাওয়াটা স্যার কঠিন হলেও দারুণ শক্ত নয়। সেটা এখানে বসে জোর দিয়ে বলাটা স্যার ফ্রাঙ্কলি অসম্ভব। একটু কম জোর দিয়েই না হয় বলুন, প্রমোদ বলল। স্যার, একটা থিওরি আছে, সেটাই ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলেছি ঢাকা পুলিশকে জানাতে। সেই থিওরিটা কি বলবেন স্যার? তারেক জিজ্ঞাসা করল। থিওরিটা পিওর থিওরি ঠিক নাও হতে পারে। এত ভনিতা না করে শুরু করুন না। প্রমোদ এবার অধৈর্য হয়ে উঠেছে। করছি স্যার, করছি। কিন্তু আমি যা বলছি সেটা একটু সাফাই না গিয়ে বলাটা অনুচিত হবে। সাফাই তো হলো, এবার বলুন। একেনবাবু শুরু করলেন। মামুদ সাহেবের বাবাকে খুন করা হয়েছিল ওর অরেঞ্জ জুসে পটাশিয়াম সায়ানাইড মিশিয়ে। আপনি একেবারে বিষের নাম জেনে বসে আছেন? প্রমোদ অবিশ্বাস ভরে কথাটা বলল। সেই তথ্যটাই আমাকে ক্যাপ্টেন স্টুয়ার্ট দিলেন স্যার। কি যাতা বলছেন মশাই? জুসটা তো পুলিশ পরীক্ষা করেছিল, কিছুই পায়নি। সেটা জানি স্যার। তাহলে? আমি প্রমোদকে ধমক দিয়ে বললাম, তুই চুপ করবি? একেনবাবুকে বলতে দে। এত সাসপেন্স না রেখে সোজাসুজি বললেই তো চুকে যায়। বলছি স্যার, সোজাসুজি বলছি, কিন্তু জিনিসটাতে এত প্যাচ রয়েছে যে গুছিয়ে বলাটা কঠিন। ডিটেকটিভ, তুমি আস্তে আস্তে বলো, আমরা শুনছি। ফ্রান্সিসকা এবার প্রমোদকে চুপ করানোর ভার নিল। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আলো নেভার ব্যাপারটা দিয়ে শুরু করি। আমার বিশ্বাস আলোটা ওভারলোড বা ডিফেক্টিভ ব্রেকারের জন্য নেভেনি। ওটা সার্কিট ব্রেকার অফ করেই নেভানো হয়েছিল, যাতে খুনি মাসুদ সাহেবের অরেঞ্জ জুসের গ্লাসটা সরিয়ে সেই জায়গায় পটাশিয়াম সায়ানাইড মেশানো বিষাক্ত একটা গ্লাস রেখার সুযোগ পান। তারপর আলো জ্বলে উঠল। জামাল সাহেব আর মামুদ সাহেবের পিসেমশাই তখন টোস্ট দিচ্ছিলেন, তখন সেই বিষাক্ত জুস মাসুদ সাহেব খেলেন। এখন খুনির চিন্তা ছিল যে জুস খেয়ে মৃত্যু হলে সেই জুসটা সম্ভবত পরীক্ষা হবে, সুতরাং সেই বিষাক্ত জুসটাকে সরাতে হবে। সেই জন্য আবার বাতিটা নেভাতে হলো। দ্বিতীয়বার আলো নেভা মাত্র খুনি মাসুদ সাহেবের বিষাক্ত গ্লাসটা পাল্টে ওর পুরনো গ্লাসটা সামনে রেখে দিল। দাঁড়ান। প্রমোদ আর চুপ থাকতে পারল না। আপনি একটা অবাস্তব কথা বলছেন। খুনি অরেঞ্জ জুসে বিষ মিশিয়েছিল, সেটা যদিও বা সম্ভব হয়, কিন্তু দৌড়ে গিয়ে আবার আলো নিভিয়ে এসে সেই গ্লাসটা সরিয়ে অন্য একটা গ্লাস মাসুদ সাহেবের সামনে রাখাটাই ইম্পসিবল। আমারও তাই বিশ্বাস স্যার। তাহলে? আপনি যে যুক্তি দিলেন সেটা ভেবে আমারও তাই মনে হয়েছে স্যার, খুনির একজন সাহায্যকারী ছিল। আপনি বলতে চান যে সাহায্যকারী এমনভাবে দুবার বাতি নিভিয়েছিল যাতে খুনি তার কাজগুলো করতে পারে, আশপাশের লোকদের সন্দেহ না জাগিয়ে, তাই তো? এবার তারেক প্রশ্ন করল। দুবারই যে সাহায্যকারী বাতি নিভিয়েছিল তা আমি বলছি না স্যার, কিন্তু টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। শুধু তাই নয় স্যার, যারা এই হত্যাকাণ্ডে জড়িত তারা মামুদ সাহেবদের বাড়িটা ভালো করে জানেন। তাদের বাড়ির ভেতরটা দেখলে বাড়ির কারো কোনো সন্দেহ হবে না।
তার মানে বাড়ির কাজের লোকের মধ্যে জড়িত? এবার আমি জিজ্ঞেস করলাম। তা তো বলিনি স্যার, তবে সেটা নিশ্চয়ই একটা পসিবিলিটি, কিন্তু প্রবাবিলিটি নয়। আচ্ছা, তোমরা ওকে বলতে দিবে? ফ্রান্সিসকো আমাদের সবাইকে একটু বকুনি দিল। তারপর একেনবাবুকে বললেন, এবার বলো ডিটেকটিভ। থ্যাংক ইউ ম্যাডাম। আমার নিজের বিশ্বাস খুনি প্রথমবার নিজেই একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে সার্কিট ব্রেকারটা অফ করেছিলেন। সেই সময় তিনি সবার আড়ালে সেই জুসে বিষটা মেশান। মামুদ সাহেব যখন গেলেন কি হয়েছে দেখতে, তাতে যে সময়টুকু লাগলো সেই সময়ের মধ্যে তিনি ফিরে এসে অন্ধকারে মাসুদ সাহেবের গেলাসটা সরিয়ে বিষের গেলাসটা সামনে রেখে দেন। এরপর মাসুদ সাহেব যখন সেটা খান, অল্পক্ষণের মধ্যেই আলো আবার নিভে যায়। এবার আলোটা নিভে ওর এক সাহায্যকারী ব্রেকারটি অফ করেন বলে মামুদ সাহেব আবার ছোটেন সার্কিট ব্রেকার বক্সের দিকে, কিন্তু যাওয়ার পথে মিস্টার খান আর সিঁড়ির ঘরে মালি রহিমকে ছাড়া আর কিছু দেখতে পান না। আর আগেই বলেছি, সেই সময়ে খুনি মাসুদ সাহেবের গেলাসটা আবার পাল্টে দেন। মামুদ সাহেবের বিষক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি যখন ঢলে পড়ে যাচ্ছেন, তখন খুনি চট করে সেই বিষাক্ত জুসটা পাশে একটা ফুলের টবে ফেলে দেন, যাতে কোনো মতে সেটা ভুলেও আর কেউ না খান বা পুলিশের হাতে পরীক্ষার জন্য না যান। কিন্তু এটাই যে ঘটেছিল সেটা আপনি বুঝলেন কি করে? প্রমোদ একটু বিরক্ত হয়েই বলল, কারণ স্যার, খুনি অরেঞ্জ জুসটা হাইড্রেনজিয়ার টবে ফেলেছিলেন। সো হোয়াট? ফলে হাইড্রেনজিয়া ফুলের রঙটা পাল্টে গেল। কি বলছেন মশাই জাতা? এবার প্রমোদ বলল, ঠিক বলেছি স্যার। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু বাপি বাবু দেখেছেন। সমস্ত সাদা আর আফসা পিঙ্ক রঙের হাইড্রেনজিয়া ফুলের মধ্যে শুধু একটা রং নীল, আর সেই নীল রঙের হাইড্রেনজিয়াটা স্যার পার্টির দিন ছিল না। আমি খুব ভালো করে পার্টির সময়ের ছবিগুলো দেখেছি, আপনারাও দেখেছেন। ছিল কি? আমি মামুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম কোনো নতুন ফুল গাছ আনা হয়েছিল কিনা। উত্তর, স্যার না। টবের মাটিগুলো আসে বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে, যেখানে মাটিতে অ্যালুমিনিয়াম প্রচুর আছে। আমি জানি স্যার, আমার এই গাছপালার খ্যাপামি নিয়ে আপনারা হাসাহাসি করেন, কিন্তু জানেন স্যার, হাইড্রেনজিয়া অ্যালুমিনিয়াম কম্পাউন্ড শরীরে টেনে নিতে পারে, তাহলে তার ফুলের রং হয়ে যায় নীল। কিন্তু সেটা তখনই পারে যখন মাটি অম্লযুক্ত বা অ্যাসিডিক হয়। যেই মুহূর্তে অরেঞ্জ জুস টবের মধ্যে পড়ল, সেই টবের মাটি হয়ে গেল অ্যাসিডিক, আর হাইড্রেনজিয়াও তার রং পাল্টালো, হয়ে গেল নীল। সমস্ত পিঙ্ক হাইড্রেনজিয়ার মধ্যে হঠাৎ স্যার ওই নীল রং দেখে আমি ভাবছিলাম, কেন একটা টবের মাটি অ্যাসিডিক? টবগুলো সব টেনিস কোর্টের পাশে, সুতরাং সেখানে জুস ফেলাটার সম্ভাবনা প্রচুর। অন্য কেউ তো তাদের জুস কোনো কারণে টবে ফেলতে পারে। প্রমোদ প্রশ্ন তুলল, তা পারে স্যার, সেটা জানেই তো আমি ক্যাপ্টেন স্টুয়ার্টের সাহায্য নিয়েছিলাম। তিনি বাংলাদেশের কনসুলেট জেনারেলের বলে বাংলাদেশের পুলিশকে দিয়ে নীল রঙের হাইড্রেনজিয়ার টপটা পরীক্ষা করতে বলেন। সেখানে পটাশিয়াম সায়ানাইড ট্রেস পাওয়া গেছে। সেটাই হলো ক্যাপ্টেন স্টুয়ার্টের খবর। মাই গড, আমি বললাম। কিন্তু কে এই কাজটা করলেন? তারেক প্রশ্নটা করল। এবার তো আমার থিওরির কথা এসে গেল স্যার। পসিবিলিটি 3 জন। আমি বললাম, মামুদের জামাল চাচা, মিস্টার খান আর কবির। আজিজুল সাহেবকে আমি বাদ দিচ্ছি। চমৎকার স্যার। আর সহকারীকে? গোয়েন্দা তো আপনি মশাই, প্রমোদ বলল। আমার ধারণা স্যার, খুনি হলেন মামুদ সাহেবের জামাল চাচা। তিনিই প্রথমে গিয়ে সার্কিট ব্রেকার অফ করেছিলেন। মামুদ সাহেব যখন বাড়িতে ঢোকেন, তখন বাথরুমের সামনে জামাল চাচার সঙ্গে ওর দেখাও হয়। মামুদ সাহেব সার্কিট ব্রেকারটা যেদিকে আছে সেদিকে হাঁটা দিতেই জামাল চাচা বিষাক্ত জুসটা হাতে নিয়ে পার্টির দিকে চলে আসেন। সেখানে এসে গ্লাসটা মামুদ সাহেবের সামনে রেখে মামুদ সাহেবকে একটা টোস্ট দেন। টাইমিংটা এমনভাবে করা হয় যে টোস্টের পরপরই আবার আলো নিভে যাবে। জামাল চাচার সাহায্যকারীর দৌলাতে স্যার সেটা যায়ও। সেই সুযোগে জামাল চাচা বিষাক্ত গেলাসটা সরিয়ে মাসুদ সাহেবের প্রথম গেলাসটা ওর সামনে রেখে দেন। সাহায্যকারীটিকে? তারেক জিজ্ঞাসা করল। মিস্টার খান। মিস্টার খান? প্রমোদ বলল। না স্যার, দ্বিতীয়বার আলো নেভার আগে মিস্টার খান বাড়িতে ঢুকেছিলেন ঠিকই, এবং খুব দ্রুত হেঁটে বেরিয়ে আসছিলেন। কিন্তু তিনি যত দ্রুতই হাঁটুন, এমনকি তিনি দৌড়ালেও সার্কিট ব্রেকার অফ করে বাড়ির বাইরে এসে মামুদ সাহেবের মুখোমুখি হওয়া সম্ভব ছিল না স্যার। তিনি সার্কিট ব্রেকারটা অফ করেননি। যিনি সার্কিট ব্রেকার অফ করেছিলেন, তিনি সাইডের দরজা দিয়ে বেরিয়ে পার্টিতে চলে আসেন।
তা তো বুঝলাম, কিন্তু লোকটিকে? আমি জিজ্ঞেস করলাম। আপনাদের মনে আছে কিনা জানি না স্যার, জামাল চাচা মামুদ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন ওর আম্মা কোথায়। সেটা কিন্তু একটা সাধারণ প্রশ্ন নয়। জামাল চাচা শিওর হতে চাচ্ছিলেন যে ওর অ্যাসিস্ট্যান্ট ঠিকমতো জায়গায় রয়েছেন কিনা। যেই মুহূর্তে তিনি জানলেন যে আম্মা বাড়িতে এসে গেছেন, উনি দ্রুত পার্টির দিকে গেলেন। আসলে পুরো ব্যাপারটা ভালোভাবে প্ল্যান করা ছিল। প্রমোদ বলল, অফ অল দ্য পিপল আম্মা, হোয়াই? আমিও বললাম, যাই বলুন আপনি, আমার কাছে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে না। কোথাও একটা ফাঁক আছে। খুনের মোটিভটা কি? সুখ বা অর্থ কোনোটাই নয়। মামুদের কাছেই শুনেছি যে ওর বাবার মৃত্যু জামাল চাচাকে বিধ্বস্ত করেছে, আর্থিক এবং মানসিক দুভাবেও। আমারও আর্থিক দিক দিয়ে বিরাট লাভের কোনো সম্ভাবনা দেখছি না। ইউ আর রাইট স্যার, এটা আমাকেও বদার করেছে স্যার, বদার মি এলেট। তারপর আমার মনে হলো এর একটা ব্যাখ্যা আছে স্যার, সেইটাই এখন ঢাকার পুলিশকে অনুসন্ধান করে দেখতে হবে ঠিক কিনা। ব্যাখ্যাটা বলুন। প্রথমত স্যার, হত্যাকাণ্ডটা অর্থের জন্য নয় স্যার, আমার ধারণা প্রেমের জন্য। হোয়াট? হ্যাঁ স্যার, আমার মনে হয় মামুদ সাহেবের আম্মা আর জামাল চাচার মধ্যে প্রেম ছিল। মামুদ সাহেবের আম্মা মাসুদ সাহেবের কাছে তালাক চেয়েছিলেন, কিন্তু মাসুদ সাহেব দিতে রাজি হননি। ইসলামিক আইনে স্যার স্বামীর তালাক দেবার অধিকার আছে, কিন্তু স্ত্রীর অত সহজে স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়াটা সহজ নয়। মাসুদ সাহেব নিশ্চয়ই সন্দেহ করতে শুরু করেছিলেন যে জামাল সাহেবের সঙ্গে স্ত্রীর প্রেম আছে, ফলে মানসিকভাবে কষ্টও পাচ্ছিলেন। জামাল সাহেব আর আম্মা যখন বুঝলেন কোনো মতেই মাসুদ সাহেব আম্মাকে ছাড়তে রাজি হবেন না, তখনই এই মার্ডারের প্ল্যানটা করেন। কাম একটা আদিম রিপু স্যার। মানুষ অনেক রকম অদ্ভুত কাজ এর তাড়নায় করে ফেলতে পারে স্যার। এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা, যদিও ধোপে নাও টিকতে পারে, আমি বললাম। কিন্তু এর জন্য জামাল চাচার মানসিক অশান্তি বা অর্থকষ্টের ব্যাখ্যাটা তো পেলাম না। ইয়েস স্যার, এইবার বলি কেন সেটা হয়েছে বলে আমার সন্দেহ। এইটা যদি পারফেক্ট রাইম হতো তাহলে কোনো সমস্যাই ছিল না, কিন্তু একজন যিনি মাসুদ সাহেবের টেবিলে বসেছিলেন তিনি জামাল চাচার এই গিলাস সরানোটা অন্ধকারেও দেখে ফেলেন, এবং যেই মুহূর্তে মাসুদ সাহেব মুখ বিকৃত করেছেন সেই মুহূর্তে তিনি অনুমান করতে পারেন একটু পরে কী ঘটবে, অর্থাৎ আবার আলো নিভবে। তখন তিনি দ্রুত ছোটেন বাড়ির দিকে। হল ঘরে ঢুকে তিনি দেখতে পান আম্মা ঢুকছেন সার্কিট ব্রেকার যে ঘরে আছে সেখানে। তিনি দ্রুত ফিরে আসেন পার্টিতে। তখন আলো আবার নিভে গেছে, কিন্তু এই ভদ্রলোক অতি ধুরন্ধর। তিনি বুঝতে পারেন দ্বিতীয় আলো নেভার সময় কি ঘটেছে। এরপর ওর ব্ল্যাকমেল করা শুরু হয় জামাল চাচাকে। এর অর্থের প্রয়োজন মেটাতে জামাল চাচা তার সর্বস্ব খোয়ান। এবার আর ফ্যাক্টরি ওয়ার্কারদের সমস্যা নয়, এটা হলো মার্ডার চার্জ। সুতরাং মিস্টার খান এর জন্য কয়েক কোটি টাকাই দাবি অবশ্যই করতে পারেন। আমরা সবাই চুপ। একেনবাবু বললেন, ঢাকা পুলিশ এখন জামাল চাচার সমস্ত কাগজপত্র সিল করে দেখছে কোথায় ওর টাকা গেছে, আর খান সাহেবের টাকা কড়ির হিসেব নিকেশ করছে। দুটো মিলে গেলেই আমার মনে হয় এই হত্যাকাণ্ডের সুরাহা হবে। ফ্রান্সিসকা হাততালি দিয়ে বললেন, ডিটেকটিভ, ইউ আর ব্রিলিয়ান্ট। শেষ খবর, ঢাকার পুলিশ আম্মা, জামাল চাচা আর মিস্টার খান তিনজনকেই গ্রেপ্তার করেছেন।